Assalamu alaikum. Welcome. Symptoms and signs and investigations of disease of the ear. কানে যে সমস্ত রোগ হয় এগুলোর জন্য পেশেন্টরা আমাদেরকে কিভাবে প্রেজেন্ট করে, আমরা পরীক্ষা করে কি দেখি এবং কি পরীক্ষা নিরীক্ষা করি, এক্সামিনেশন করি, ইনভেস্টিগেশন করি, এই জিনিসগুলোর উপরেই আজকে আমরা কথা বলবো। এগুলো খুব বেসিক, আমরা সবাই জানি, তবুও আমার মনে হয় এটার উপরে আমরা একটু আলোচনা করা দরকার। সিমটম, সাইন এন্ড ইনভেস্টিগেশন অফ দ্য ডিজিজ অফ দ্য ইয়ার। অ্যান্ড সিমটমস মানে পেশেন্টস স্টেটমেন্ট, পেশেন্ট যা কমপ্লেইন করে থাকে। কাজে এখানে সিমটম হিসেবে কানের ব্যাপারে, কানের কাজ হলো শোনা এবং ব্যালেন্স মেনটেন করা, এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট এবং এই দুটো রিলেটেড সিমটম আমাদের মেইনলি ভুল করা যাবে না। কানের ভিতর দিয়ে একটা ইম্পর্টেন্ট নার্ভ যায়, ফেশিয়াল নার্ভ, এটা কানের ডিজিজে এফেক্টেড হয় এবং কানের সার্জারিতে এফেক্টেড হয়। কাজে এটার কথা মনে রাখতে হবে। এই তিনটা জিনিস, এই ছাড়া কানে ইনফেকশন হতে পারে, সেই জন্য কানে ব্যথা হয়, কান থেকে ডিসচার্জ হয়, কানে ডেফনেস হয়, কানে টিনিটাস হয়, কানের জন্য মাথা ঘুরে ডিজিনেস হয়, ইমব্যালেন্স এবং ফেশিয়াল প্যারালাইসিস। এই সিমটমগুলা আমরা পেশেন্ট থেকে কান রিলেটেড শুনে থাকি, যে কেউ যদি, আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখে থাকি, কানে ব্যথা হলে কানের ডাক্তার দেখাতে হবে, কান থেকে পুজ আসলে কানের ডাক্তার দেখাতে হবে, ডেফনেস হলে ডেফনেসের একটা সহযোগী আছে টিনিটাস, কাজে কানে কম শুনলে কানে শোঁ শোঁ করে, এবং ডিজিনেস যেটা এবং ইমব্যালেন্স, এইটা নিয়ে একটু কথা হলো যে যদি কারো ইমব্যালেন্স হয় এবং ডিজি হয় তখন মানুষ কিন্তু নিউরোমেডিসিন, এই বিভিন্ন ডিসিপ্লিনে ডাক্তার দেখায়, কিন্তু ইএনটি স্পেশালিস্টের কাছে আসতে অনেক দেরি হয়। কাজে এই ফেশিয়াল প্যারালাইসিসটাও অনেক সময় নিউরোমেডিসিনে চলে যায় এবং ব্রেইনের সার্জনরা দেখে টেকে তারপরে আমাদের কাছে আসে, আমরা দেখে থাকি। কাজে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সিমটম গুলা কান রিলেটেড এবং কানের সাথে কি, একটা হলো পেইন, ইয়ারেক, আর একটা হলো ডেফনেস অ্যান্ড ডিসচার্জ অফ দ্য ফ্রম দ্য ইয়ার, আর টিনিটাস হলো ডেফনেস এর অ্যাসোসিয়েটেড একটা সিমটম, আর ডিজিনেস এবং ইমব্যালেন্স। আর ফেশিয়াল প্যারালাইসিস বললাম যে নার্ভটা এর সাথে যায়, আমরা অ্যানাটমিতে দেখেছি। ইয়ারেক বা পেইন, এটা খুব কমনলি আস্কড একটা কোশ্চেন এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কানের ব্যথা শরীরের মধ্যে যে অন্যান্য জায়গার ব্যথা হয় তার তুলনায় অনেক বেশি বিশেষ জায়গাটা খুব সেন্সিটিভ এবং স্পেশাল একটা সেন্স এখানে। কাজেই এই ইয়ার পেইন, ইয়ার এক ইজ ভেরি সিভিয়ার। যখনই সিভিয়ার পেইন হয় তখন খুবই কষ্টকর হয়। আমরা এক্সপেরিয়েন্স থেকে বলি যে সকালবেলায় এই চেম্বারে বা ক্লিনিকে বা হসপিটাল আউটডোরে যাওয়ার পরে প্রথম যে রুগী আমরা দেখি, সাধারণত দেখি সারা রাত ঘুমাতে পারে নাই কানে ব্যথার জন্য, সকালে ডাক্তার চেম্বারে আসার আগে, হসপিটালের আউটডোরে আসার আগে কানের ব্যথার রুগীরা সবার আগে ঘোরাঘুরি শুরু করে। এটা কমনলি আমরা দেখেছি এটা। কাজে এখানে লোকাল কানের কজ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা লাইন লিখেছি যে ইয়ারএক বা পেইন লোকাল এন্ড রেফার্ড। আমরা যখন পরীক্ষার সময় জিজ্ঞেস করি বা এমনিতে যখন ডিসকাস করতে যাই, লিখতে যাই, তখনও কিন্তু স্টার্ট করতে হয় কানের ব্যথার কারণ জিজ্ঞেস করলে স্টার্ট করতে হয় যে কানের কারণে কানে ব্যথা, রেফার্ড অটালজিয়া বা রেফার্ড কারণে কানে ব্যথা। এই কথাটা দিয়ে শুরু না করলে, শুধু লোকাল কজ গুলো বলতে শুরু করলে সবাই বিরক্ত হয়, কারণ দেখা যাবে যে লোকাল কজ 10টা বলে শেষ করলো, সে রেফার্ড একটাও বলে নাই বা রেফার্ড মেনশনও করে নাই। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ যে দুটা হেডলাইন আমাদেরকে সবার আগে মেনশন করতে হবে, যে লোকাল কজেস অফ ইয়ারেক এবং রেফার্ড কজেস অফ ইয়ারেক। লোকালের মধ্যে কি আছে, আমাদের এক্সটার্নাল ইয়ার, পিনা এবং এক্সটার্নাল ইয়ার ক্যানন মিলে এক্সটার্নাল ইয়ার, তারপরে মিডল ইয়ার এবং ইনার ইয়ার। প্রত্যেকটা পার্টের 2টা 3টা করে ডিজিজ বললে কিন্তু অনেক হয়ে যায়। রেফার্ড পেইন গুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে যে এগুলা ডিস্টেন্স থেকে আসে এবং কিভাবে আসে আমরা একটু ডিটেলস বলবো পরে। যে টুথ থেকে আসে, টাং থেকে আসে, টনসিল থেকে আসে, ফ্লোর অফ দ্য মাউথ, সাইনাসেস, টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, ফ্যারিংস, ল্যারিংস এবং নেক। এবং এখানে অনেকগুলো জিনিস আমরা দেখি অনেকদিন যারা ডাক্তারি করি, যে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের পেইন, নেকের পেইন, ল্যারিংস এর, থ্রোটের পেইন, টাং এর পেইন, এগুলোর জন্য দেখা যায় অনেক ডাক্তার দেখানোর পরও লোকেট করতে পারে না এক্স্যাক্টলি পেইনটা কোত্থেকে আসে। দাঁতের ব্যথা, জিহ্বার ব্যথা খুব অনেকে রিকগনাইজ করে ফেলে। ইভেন এরকমও পেশেন্ট আমরা শুনেছি এবং দেখেছিও যে জিহ্বার মধ্যে একটা ঘা, দি পেইন গোজ টু দ্য ইয়ার। কাজে রুগী এসে বলছে আমার কানে ব্যথা, আর অমনি কান পরীক্ষা করে রুগীকে আমরা ছেড়ে দিয়েছি যে ব্যথার ওষুধ দিয়ে। পেশেন্ট তো ভালো হবে না, কারণ টাঙের এটা যদি ডেন্টাল আলসার হয় অথবা ক্যান্সার হয় তাহলে তো এটা ভবিষ্যতে আরো অ্যাডভান্স ডিজিজ নিয়ে আসবে। কাজে এই জিনিসগুলা আমরা সবসময় মনে রাখি যে আমরা এই কানে
ব্যথার সম্পর্কে। কাজে এখানে খুব ইম্পর্টেন্ট মেসেজ হলো কানে ব্যথা মানেই শুরু করতে হবে লোকাল কজেস অফ ইয়ারএক অ্যান্ড রেফার্ড কজেস অফ ইয়ারএক, তখনই কয়েকটা করে মানে এসে যাবে প্রত্যেকটা গ্রুপের মধ্যে। আমরা যখন ডিসচার্জের কথা বলবো, যে কান থেকে যে ডিসচার্জ হয়, কি কি জিনিস ডিসচার্জ হয়? কান থেকে ওয়াক্স পড়তে পারে, পাজ আসতে পারে, ব্লাড আসতে পারে, কোনো পানির মতো ডিসচার্জ হতে পারে, কোনো ফরেন বডি লাইক ম্যাগটস, এবং কখনো কখনো পেডি, ইনফেক্টেড ফাঙ্গাল মাস, এগুলা ডার্টস এর মধ্যে থাকে ওয়াক্স এবং ফাঙ্গাস, এগুলা কান থেকে ডিসচার্জ হতে পারে। কাজেই এগুলা কানের থেকে কি কি জিনিস ডিসচার্জ হয়? কান থেকে অ্যাটলিস্ট ওয়াক্স, পাস, তারপরে ব্লাড, এগুলো ডিসচার্জ তো খুব কমনলি এনকাউন্টার্ড। কখনো কখনো কানের মধ্যে যখন ইনফেকশন হয়ে কখনো তার উপরে ম্যাগট হয়ে, সেই ম্যাগটও আমরা দেখেছি লিভিং এর মধ্যে। নন লিভিং ফরেন বডি বা ইয়ের মধ্যে পেডি, ধান কানের ফরেন বডি হিসাবে যদি আমরা আর কোথাও আলাপ করব না বেশি, ডান কানের ফরেন বডি হিসাবে খুবই ডেঞ্জারাস, কারণ ধানের চামড়ার মধ্যে যে ফুং থাকে, মানে এক রকমের আলের মতো থাকে, যেগুলা অবলিকলি থাকে, যার কারণে একটা ধান যখন কানের ভিতরে ঢুকে, আমরা যখনই কোনো ধরতে যাই বা ফরেন বডি হুক দিয়ে কিছু দিয়ে আনতে যাই, তখন এটা আরো সামনের দিকে ভিতরের দিকে যেতে থাকে বিকজ অফ ইটস স্লো মুভমেন্ট। এটা ইয়ে করে। সিমটমস এর মধ্যে আমরা যখন ডেফনেস, কানের মধ্যে আমরা বললাম যে কানে ডিসচার্জ হয়, ইয়ারেক হয়, এবং তারপরে ডেফনেস হয়। এই ডেফনেস কথাটা নিয়েও আমি একটু বলবো, যারা আমাকে শুনতেছেন বা শুনবেন। এখানে হলো কানের DEAF, ডেফ। অনেকেই আমাদের স্টুডেন্টরা যখন ক্লাসে পরীক্ষা দিতে এসে বলে যে স্যার কানে ডিপনেস হয়েছে, তখন কিন্তু আমরা বুঝে ফেলি সে কখনো কোনো টিচারের ক্লাসও করে নাই, কোনো টিচারের কাছে এই শব্দটা শুনেও নি। কাজে জিনিসটা হলো ডেফনেস। ডেফনেস হলো বধিরতা, ডিপনেস হলো গভীরতা। কাজে আমরা ডেফনেস, এটা এবং ডেফনেসের টাইপ আমরা পরে যখন আবার অনেক ডিজিজ পড়বো তখন ডিটেইলস জানবো। গ্রসলি এই জিনিসটা ঠিক যে ডেফনেস হলো কন্ডাক্টিভ ডেফনেস এবং পারসেপটিভ ডেফনেস। এটা মিক্সড হতে পারে, কখনো কখনো ফেইন্ট ডেফনেস বা মেলিঙ্গারিং হতে পারে। একটা কথা আমি অ্যানাটমি পড়ার সময় বলেছি, ফিজিওলজির সময় বলেছি, এখন সিমটমস এর মধ্যেও বলবো যে কন্ডাক্টিভ ডেফনেসটা ডিজিজ অফ দ্য এক্সটার্নাল ইয়ার এবং মিডল ইয়ারের কারণে হবে কন্ডাক্টিভ ডেফনেস, ডিজিজ অফ দ্য ইনার ইয়ারের কারণে হবে সেন্সরি ডেফনেস বা পারসেপটিভ ডেফনেস, এবং নার্ভ যেটা ককলিয়ার নার্ভ এবং সেন্ট্রাল পাথওয়েতে কোনো ডিফেক্ট হলে ওটার জন্য হবে নিউরাল ডেফনেস। আর কোনো ডিজিজ যদি দুটাকে ইনভলভ করে তাহলে মিক্সড ডেফনেস হবে। আর কোনো ডেফনেস নাই, কোনো পারপাসফুলি আমি এটা ডেফনেস দাবি করতেছি, এরকম সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ইয়াং ছেলে মেয়েরা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এরকম বলে থাকে, আমি শুনছি না, আসলে সবকিছুই শুনছে, এরকম একটা সিচুয়েশন হয়। টিনিটাস, টিনিটাস নয়েজ ইন দ্য ইয়ার, বাজিং সাউন্ড, রিঙ্গিং সাউন্ড, হুইসলিং সাউন্ড। কেউ বলে যে ট্রেন যাচ্ছে, কেউ বলে যে প্লেন যাচ্ছে মাথার উপর দিয়ে, কানের উপর দিয়ে, কেউ যে সারাক্ষণ শোষো করতেছে, কেউ বলে ভোবো করতেছে, যাই বলুক, এটা একটা এডিশনাল সাউন্ড ইন দ্য ইয়ার। নয়েজ ইন দ্য ইয়ার ইজ উই কল টিনিটাস। এই টিনিটাসটা অনেকে আমাদেরকে বলেন যে আমার টিনিটাসটা খুবই অসহ্য, কিন্তু আমি যেটুকু কম শুনি আমার চলবে, তা কিন্তু না, কারণ ডেফনেসের কম্পোনেন্ট হলো টিনিটাস। টিনিটাস আমি অনেক সময় মানুষকে বোঝানোর জন্য বলি যে দেখেন, যেখানে আগুন জ্বলে এখানে গরম লাগে, আগুন থেকে গরম আলাদা করা যাবে না, কাজে ডেফনেস থেকে টিনিটাস তো আলাদা করা যাবে না। আপনার যদি ডেফনেস থাকে তাহলে আপনার টিনিটাস থাকবে, অর্থাৎ কানের শোষ উপভোগ করবে। ডেফনেস কারেক্ট করে ফেলবেন, চিকিৎসা করে, ওষুধ দিয়ে হোক, অপারেশন করে হোক, কানে হিয়ারিং এইড দিয়ে হোক, এই সাথে টিনিটাসও চলে যাবে। কাজেই এটা টিনিটাসের ট্রিটমেন্ট হিসেবে ডেফনেসের ট্রিটমেন্ট একই সাথে সবসময় মনে রাখতে হবে। দেয়ার আর সাম এক্সেপশনাল কজেস, যেখানে নার্ভের আশপাশে ভাস্কুলার টিউমার হয়ে টিনিটাস হয়, সেখানে অনেক সময় ডেফনেস হয়ও না, ওগুলো খুব কম রেয়ার কজেস। কাজেই আমাদেরকে এটা এই জন্য উইথ হিয়ারিং লস, উইদাউট হিয়ারিং লস, উইদাউট হিয়ারিং লস ইজ ভেরি রেয়ার। কাজেই এই কানের এই টিনিটাসটা, শোঁ করাটা, মোবো করাটা, টেস্ট করার জন্য আমরা কেউ যদি মনে করি যে দেখতে চাই যে টিনিটাসটা আসলে কেমন, আপনি এয়ার ক্যানেলের মধ্যে এখানে ট্রাগাসের মধ্যে চাপ দিয়ে কানটা বন্ধ করে দিলে দেখবেন যে শু করে একটা আওয়াজ শোনা যাচ্ছে। দিস ইজ দ্য টিনিটাস। কাজেই এই টিনিটাস হলো কানের ডেফনেসের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ভার্টিগো, আমরা ভার্টিগো নিয়ে কথা বলছিলাম যে এটা ডিজিনেস, আনস্টেডিনেস এবং ইমব্যালেন্স, এগুলা একটু ডিফারেন্স আছে ইমব্যালেন্সের সাথে, তারপরেও আনস্টেডিনেস এবং ডিজিনেস, ইনএবিলিটি অফ স্ট্যান্ডিং, সিটিং এন্ড টার্নিং অফ দ্য হেড। সাধারণত দেখা যায় এই ভার্টিগো গুলা ইয়ারের অটোজেনিক কজ অফ ভার্টিগো, কানের কারণে যদি হয় তাহলে এই সাথে ডিজি আনস্টেডির সাথে দেখা যায় যে পজিশনাল ভার্টিগো ইজ ভেরি কমন। মিনিয়াস ডিজিজ অফ পজিশন চেঞ্জে ভার্টিগো হয়,
এবং এমনিতে আমাদের পজিশনাল ভার্টিগো কমন। paroxysmal position benign paroxysmal positional vertigo একটা ডিজিজ আছে যেটা ইয়ারের কারণে খুবই কমন হয়ে থাকে। আমরা এটা নিয়ে পরে আলাপ করব। এবং এই ডিজিনেস ভার্টিগো এটা কিন্তু কানের রোগ। আমরা জানলাম খুব ভালো করে যে কানের দুটো কাজ, একটা হলো ডেফনেস আর একটা হলো মেইনটেনেন্স অফ ব্যালেন্স। এই মেইনটেনেন্স অফ ব্যালেন্সে এনি ডিস্টারবেন্স ইন দ্য মেইনটেনেন্স অফ ব্যালেন্স রেজাল্টস ইন আনস্টেডিনেস, ডিজিনেস এন্ড ভার্টিগো। কাজে এটা একটা ডিটেইলস, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। প্রত্যেকটা জিনিস নিয়ে ফেশিয়াল প্যারালাইসিস, যেহেতু ফেশিয়াল নার্ভ ইজ উইদিন দ্য রুফ এন্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য মিডল এয়ার ক্যাভিটি। আমি অ্যানাটমিতে ওটা দেখিয়েছিলাম যে পোস্টেরিয়র ওয়াল এবং রুফের দিক দিয়ে একটু আইকা দিতে হবে ভার্টিক্যালি টিল ইট কাম আউট অফ দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেন। কাজে এ পর্যন্ত এটা, এবং এখান থেকে স্টেপিডিয়াস নার্ভ টু দ্য স্টেপিডিয়াস মাসেলের মধ্যে পোস্টেরিয়র ওয়াল দিয়ে যাওয়ার সময় দিয়ে যায়। এখানে আমি ডিউ টু ইটস লোকেশন ইট কজ প্যারালাইসিস। আর এই ফেশিয়াল প্যারালাইসিস সাথে এখানে একটা জিনিস আমি এখানে বললাম, ইডিওপ্যাথিক ইজ মোস্টলি ডিউ টু ইডিওপ্যাথিক ফেশিয়াল প্যারালাইসিস, আমাদের কানের কারণে না। ট্রমেটিক প্যারালাইসিসটা কানের কারণে হয়, টেম্পোরাল বোন ফ্র্যাকচারই হোক আর সার্জিক্যাল ট্রমাই হোক। এটা ইনফেকশনও কিন্তু কানের কারণেই ফেশিয়াল নার্ভে হয়ে থাকে। ভাইরাস ইনফেকশন হলে তো আমরা ইডিওপ্যাথিকে ধরি, যেহেতু প্রমাণ নাই। ইয়ারের ইনফেকশন সাধারণত ট্রমা এবং ইয়ার ইনফেকশন এগুলো হলো আমাদের 11% ইজ ডিউ টু ইনফেকশন। এখানে ইয়ারে এই লোকেশনে কোনো টিউমার হলে 6% হয়। এই রিলেশনে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথার দিকে খেয়াল অ্যাটেনশন দিতে চাইবো সবাই, যে ইডিওপ্যাথিক ফেশিয়াল পলসি যেটা, সেটাকে আমরা বলি বেলস পলসি। বেলস পলসি কানে ফেশিয়াল প্যারালাইসিস হলে আমি আমার ডাক্তারদের কাছে, স্টুডেন্টদের কাছে প্রায় শুনি যে কানে ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, মাস্টারেক্টমি অপারেশন হলো, স্যার বেলস পলসি হয়ে গেছে। বেলস পলসি তো হয়নি, কারণ হলো ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হলো, কারণ ইট ইজ ডিউ টু এ নোন কজ, যে সার্জারি হয়েছে সে কারণে হইলো, অথবা কানে রোগ হয়েছে, কানে ইনফেকশন হলো সে কারণে হলো। এটা বেলস পলসি না। বেলস পলসি মানে হলো ইডিওপ্যাথিক অফ আননোন কজ। ভাইরাস ইনফেকশনকে আমরা আননোন হিসেবে ধরে থাকি, কারণ আমরা প্রমাণ করতে পারি না এই জিনিসটা। কাজে আমরা যখন বেলস পলসি বলবো, যেটা রিকভারি হয়ে যাবে মোস্টলি, সেটা হলো ইডিওপ্যাথিক। সাইন, স্লাইডটা অনেক বড়, তবু এটা যেহেতু সবগুলো জিনিস একসাথে আমি বলবো যে এক্সামিনেশন করি আমরা কি করব, এই কি কি পার্টস এক্সামিন করব এবং কি কি এক্সামিনেশন করব, এটা আমি এখানে এক পৃষ্ঠায় রাখলাম এই জন্য যে জিনিসটা যেন সুন্দরভাবে কয়েকবার দেখে আমরা মনে করতে পারি। কানের পিনা এক্সটার্নাল ইয়ার ক্যানেল, এক্সটার্নাল ইয়ার ক্যানেল এবং পিনা হলো এক্সটার্নাল ইয়ার। টিম্প্যানিক মেমব্রেনও আমরা বাইরে থেকে এক্সটার্নাল ইয়ারের পার্ট, কিন্তু মিডল ইয়ারের মিডিয়াল ওয়াল তৈরি করে। মিডল ইয়ার ক্যাভিটি আমরা কিন্তু টিম্প্যানিক মেমব্রেনের ভিতর দিয়ে নরমালি এই টিম্প্যানিক ক্যাভিটি বা মিডল ইয়ার ক্যাভিটি এক্সামিন করতে পারবো, কারণ ওখানকার অনেক ডিজিজের রিফ্লেকশনও এই টিম্প্যানিক মেমব্রেন দিয়ে দেখা যায়। আমরা পোস্টোরিকুলার রিজিয়ন এবং প্রিওরিকুলার রিজিয়ন, কানের সামনে দিয়ে এবং পিছন দিক দিয়ে, দুই দিক দিয়ে প্রিওরিকুলার রিজিয়ন, এখানে অ্যান্ডোরাল ইনসিশন বা এখানে কনজেনিটাল সাইনাসেস, অনেক ডিজিজ হয়। পোস্টোরিকুলার রিজিয়নে কোনো স্কার মার্ক, ডিসচার্জিং সাইনাস, কোনো অপারেশনের দাগ বা কোনো অ্যাবনর্মালিটি থাকে। সেই জন্য কান এক্সামিনেশন মানেই কানের প্রিওরিকুলার রিজিয়ন, পোস্টোরিকুলার রিজিয়ন, ইয়ার ক্যানেল, এগুলা এক্সামিন করতে হয়, টিম্প্যানিক মেমব্রেন এক্সামিন করতে হয়। সেই জন্য আমরা এটা পিনা এবং এক্সটার্নাল ইয়ার ক্যানেল এই জন্য একটা ভাগে লিখলাম যে আমরা এই জিনিসগুলা জাস্ট ইন্সপেকশন এবং পালপেশনের মধ্যে চলে যাবে। কিন্তু এরপরে বাকি টেস্টগুলা যেগুলা, এখানে আমরা প্রথম তিনটাকে 3F টেস্ট, একদম এসেনশিয়াল তিনটা এফ টেস্ট, টিউনিং ফর্ক টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট এন্ড ফিস্টুলা টেস্ট, 3F টেস্ট। ফ্রি ফিল্ড স্পিচ টেস্টিং এবং ভেস্টিবুলার ফাংশন টেস্ট, আমি এগুলা আমাদের করতে হয়, লাগে আন্ডার গ্রাজুয়েটে বা আমাদের জেনারেল ফিজিশিয়ানরা এগুলো সবগুলা ওইভাবে দেখবেন না, দেখার অত দরকার নাই, কারণ ওগুলা গ্রসলি ওনারা যেগুলো দেখবেন সেটার মধ্যে ইভেন এই তিনটা টেস্টও জেনারেল ফিজিশিয়ানরা সাধারণত করেন না। ওনারা ওই ইন্সপেকশন পালপেশন করে যা ডিজিজ পান তাতেই ওনারা পরে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেন। কিন্তু আমাদের মনে হয় এইটুকু পর্যন্ত টিউনিং ফর্ক টেস্ট, ফেশিয়াল নার্ভ টেস্ট তো খুব সিম্পল, এভরিওয়ান নোজ। আমাদের ফেশিয়াল নার্ভ টেস্ট ফিজিশিয়ানরাও দেখায়, নিউরোমেডিসিনে দেখায়, নিউরোসার্জনরা দেখায়, পেডিট্রিশিয়ানরা দেখায়, আমরা দেখাই, কাজে প্লাস্টিক সার্জনরা দেখায়। কাজে ফেশিয়াল নার্ভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নার্ভ। ফেশিয়াল নার্ভের ইম্পর্টেন্সটা হলো অ্যাস্থেটিকের ব্যাপারে, কারণ হাফ অফ দ্য ফেস কারো যদি দুর্বল হয়, এবং এই ফেস হলো আমাদের ইন্ডেক্স অফ মাইন্ড, এবং ফেস হলো বিউটিফুল পার্ট অফ দি হিউম্যান বডির মধ্যে, আমি বলবো সবচেয়ে সুন্দর যেটা ফেস দিয়ে মানুষকে কনসিডার করা হয়। কাজে ফেশিয়াল নার্ভ উইক মানেই মারাত্মক একটা বিপর্যয় মানুষের জীবনে। টিউনিং ফর্ক টেস্ট দিয়ে আমরা কিন্তু কানের অনেক ডিজিজ আমরা বুঝে ফেলতে পারি, এবং অনেক কিছু প্রমাণ করার জন্য আমরা
টেস্ট করে থাকি। টিউনিং ফর্ক টেস্ট আমরা এটা নিয়ে আমি কথা বলবো আসতেছি। টিউনিং ফর্ক আমরা সবাই জানি যে আমাদের 512 এবং 256 হার্টজ এর টিউনিং ফর্ক দিয়ে আমরা টেস্ট করে থাকি। আর ফেসিয়াল নার্ভ টেস্ট, ফিস্টুলা টেস্ট এটা আমরা কিভাবে করি আমরা আসতেছি। টিউনিং ফর্ক টেস্টে ৩ টা টেস্ট আছে। একটা হলো রিনি টেস্ট, একটা ওয়েবার টেস্ট এবং একটা এবিসি টেস্ট। ফেসিয়াল নার্ভ টেস্ট তো একটা মানে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল নার্ভ টেস্ট করতে হয়। দাঁত দেখাতে বলি, কপাল কুঁচকাইতে বলি, চোখ বন্ধ করে তারপরে জোর করে খুলতে বলি, তারপরে গাল ফুলাতে বলি, হুইসেল দিতে বলি, রিঙ্কলিং অফ দ্য নেক করতে বলি। এই কয়েকটা মুভমেন্ট আমাদেরকে মোটর সাইন দেখতেই হয়। ফিস্টুলা টেস্টটা আমরা কানের ইয়ার ক্যানেলের মধ্যে দিয়ে ২-৩ বার করে চেপে ধরি। এখানে ফিস্টুলাটা হলো ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলে কানের ভিতরে কোলিস্টেটোমা হয়ে কোনো বোন ইরোড করে ফিস্টুলা হলো কিনা এইটা আমরা দেখার জন্য আমরা দেখে থাকি। এনিওয়ে ফ্রি ফিল্ড স্পিচ টেস্টিং যেটা সেটা আমরা একটু বলবো। এগুলা কিন্তু ইম্পোর্টেন্ট টেস্ট স্পেশালিস্ট সেটিং এ, স্পেশাল অটোলজিক্যাল সেটিং এ এগুলা করা হয়। আর ভেস্টিবুলার ফাংশন টেস্ট এ তো অবশ্যই করতে হবে, কারণ নাইলে তো কানের কারণে হচ্ছে কিনা ভার্টিগোটা বোঝা যাবে না। আমরা এই নিয়ে কথা বলবো। পিনা এক্সামিন করলে আমরা কি দেখব? অনেক সময় দেখি যে পিনা নাই। না থাকলে একদম কানের পিনা নাই, জন্মগতভাবেই নাই। এটাকে আমরা বলি অ্যানোসিয়া। কোন দেখা যায় যে ছোট, এটাকে বলি মাইক্রোসিয়া। স্প্লিটিং পিনা, পিনা কোন সময় ভাগ হয়ে থাকে। ওই যে পিনাটা ডেভেলপ করে এই ট্রাগাস এবং পিনা পুরা এক্সটার্নাল এখানে আউটার পার্টটা ডেভেলপ করে ৬ টা স্মল মেসেনকাইমাল টিউবারকল থেকে এবং ৬ টা বড় হয় এবং কোয়ালেস করে এই শেপটা অটোমেটিক্যালি যেহেতু একটা জেনেটিক কোডিং থাকে এইজন্য এই শেপটাতে চলে আসে। কেমন? আসলে ব্যাট এয়ার হয় অনেক সময়। ব্যাট এয়ার মানে বাদুড়ের কানের মতো বড় প্রমিনেন্ট কান। কানের ভিতরে যদি এগুলো রেডনেস হয়, সোয়েলিং হয়, কখনো অন্য কোনো ডিফর্মিটিও হতে পারে। স্কার হয় যদি আমরা এটা টফি দেখে থাকি। কানের মধ্যে টফি জিনিসটা ইন্টারেস্টিং। সেটা হলো যে সিস্টেমিক যাদের হাই ইউরিক অ্যাসিড লেভেল থাকে, যাদের গাউট থাকে তাদের কানের মধ্যে অনেক সময় চামড়ার নিচে একদম হোমোজেনিয়াস চকি ম্যাটেরিয়াল জমে যায়, ওগুলোকে আমরা টফি বলে থাকি। হেমাটোমা অরিস এবং পেরিকন্ড্রাইটিস ২ টা রোগ। হেমাটোমা হলো পেইনলেস এবং এই চামড়ার নিচে কার্টিলেজ এবং চামড়ার মধ্যখানে একদম ডাবল ফিলিং সিম্পল accumulation of hemorrhagic fluid following viral infection or trauma এরকম হয়ে থাকে। আর পেরিকন্ড্রাইটিস হলো কার্টিলেজের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়। ইনফ্যাক্ট আমরা এখানে একটা পিকুলিয়ার জিনিস আছে খেয়াল করার বিষয়, সেটা হলো যে এই যে পেরিকন্ড্রাইটিস, কন্ড্রাইটিস শব্দটা সাধারণত ইউজ করা হয় না। রেডিয়েশন কন্ড্রাইটিস ছাড়া অন্য সময় কন্ড্রাইটিস হয় না, কারণ ইনফ্লামেশন হতে হলে তার মধ্যে ব্লাড সাপ্লাই থাকতে হয়। কার্টিলেজের কোনো ব্লাড সাপ্লাই নাই। কাজে যেহেতু ব্লাড সাপ্লাই নেই সেই জন্য তার কিন্তু কার্টিলেজ গেটস ইটস নিউট্রিশন ফ্রম দি সারাউন্ডিং পেরিকন্ড্রিয়াম। কাজে ইনফ্লামেশন হয় পেরিকন্ড্রিয়ামে। পেরিকন্ড্রিয়ামে ইনফ্লামেশন হলে এই কার্টিলেজ থেকে পেরিকন্ড্রিয়ামটা ছুটে যায়, মানে লিফট আউট হয়ে যায়। তখন লিফট আপ হয়ে গেলে এটার সার্কুলেশন চলে যায় এবং কার্টিলেজটা পচে যায়, ডেস্ট্রয় হয়ে যায় এবং কার্টিলেজটা তখন নষ্ট হয়ে যায় এবং পাস হয়ে যায়। আমরা ওগুলা নেক্রোসিস হয়ে যায়, আমরা এটা ফেলে দেই। কাজেই এরকম একটা সিচুয়েশন আমাদের কানের মধ্যে হয়ে থাকে। আমরা আসবো এটা নিয়ে একটু কথা বলবো পরে। কাজেই আর এক্সটার্নাল ইয়ার ক্যানেলের মধ্যে আমরা যাই। এটা তো পিনারটা দেখলাম। এক্সটার্নাল ইয়ার ক্যানেলে আমরা কি, কি দেখতে পাই? যে এক্সটার্নাল ইয়ার ক্যানেল নরমাল ক্যানেলের একটা স্ট্যান্ডার্ড বয়স অনুসারে থাকে। বাচ্চাদেরটা চিকন, বড় হতে, হতে একটু মোটা হয়। একটা অ্যাডাল্ট সাইজ সাধারণত দেখা যায় ৬ বছর থেকে ৮ বছরের মধ্যে একটা অ্যাডাল্ট সাইজের কানের ছিদ্র হয়ে যায়। হ্যাঁ, ১০ বছরের মধ্যে তো পুরো এটাই হয়ে যায় এক্সটার্নাল ইয়ার ক্যানেল। আর এটা ন্যারোইং হয় কখনো, কখনো। কোনো ইনফেকশনের জন্য ন্যারো হতে পারে, ফোঁড়া হলে ন্যারো হতে পারে, কান পরিষ্কার করলে ইডিমা হয়ে ন্যারো হতে পারে। কানের মধ্যে ডিসচার্জ থাকতে পারে, ওয়াক্স থাকতে পারে, পলিপ, ব্লাড, ফরেন বডি অথবা কোনো ডিসচার্জিং সাইনাস এখানে কানের মধ্যে থাকতে পারে। কানে কোনো রকমের কোনো ডিসচার্জ থাকলে বা কোনো এডিশনাল কিছু পেলে সবসময় আমরা এটা একটু কটন দিয়ে দেখে এটা স্মেল নিয়ে থাকি। সেজন্য স্মেল কথাটা লিখেছি। কানের ডিসচার্জ থেকে স্মেল দেখাটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দি এক্সামিনেশন। কেউ যদি এটা মিস করে তাহলে দেখা যায় যে সে কানের স্পেশালি কিছু ডিজিজ তার ডায়াগনোসিস হয়ে ওঠে না।
টিম্প্যানিক মেমব্রেন আমরা যে দেখব, এবং এই টিম্প্যানিক মেমব্রেনটা কানের পর্দা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার আমরা জানি, এবং কানের পর্দা রিলেটেড কোশ্চেন হয়। সবাই জানে যে কানের মধ্যে একটা ইয়ার ক্যানাল এবং মিডল ইয়ার ক্যাভিটির মধ্যখানে একটা পর্দা থাকে, ইয়ার ড্রাম। এটা যখন আমরা এক্সামিন করি তখন আমরা এটা দেখি যে এটার কালারটা কেমন। নর্মাল কালার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন ইজ পার্লি হোয়াইট, একদম পার্লের মতো পরিষ্কার সাদা, পার্লি হোয়াইট। এটা ফিচার, এটার কতগুলো বিশিষ্ট অংশ আছে, ক্যারেক্টার আছে। ক্যারেক্টারগুলো কি? ল্যাটারাল মেলুলার প্রসেস, লং প্রসেস অফ দ্য মেলিয়াস, তারপরে অ্যান্টিরিয়র মেলুলার ফোল্ড, পোস্টেরিয়র মেলুলার ফোল্ড, তারপরে আমরা বলি পার্স টেন্সা, পার্স প্লেসিডা, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। হ্যান্ডেল অফ মেলিয়াস, আম্বু, কোন অফ লাইট, এইগুলো হলো ফিচার্স। এটা হলো বিশিষ্ট অংশসমূহ, যে এটার অংশগুলো কি কি, এগুলো হলো ফিচার। এই ফিচারগুলো সব ঠিক আছে কিনা, কেমন, এগুলো কিন্তু ফিচার চেঞ্জ হয় যখন ইনফ্লামেশন হয়, কখনো কখনো টোটালি হোমোজিনিয়াস হয়ে যায়, কিছুই দেখা যায় না, শুধু পর্দাটা ছাড়া। পর্দার মধ্যে কোনো ক্যারেক্টারই বোঝা যাচ্ছে না। কাজে এগুলো আমাদেরকে দেখতে হবে। নর্মাল কালার আমরা জানি, কোনো পারফোরেশন আছে কিনা, কোলিস্টেটোমা দেখা যাচ্ছে কিনা, কেমন, কোলিস্টেটোমা কি জিনিস, আমরা এটা নিয়ে যখন ডিটেলস পড়বো তখন আমরা বলবো যে এখানে কানের পর্দার মধ্যে পারফোরেশন হয়, আমরা সবাই জানি, তখন কানে কম শোনা শুরু হয়, এরকম অসুবিধা হয়। কাজে এই ফাইন্ডিং গুলা উইল সিরিয়াসলি লুক ফর, যে এটা যদি কানের পর্দা দেখতে গেলে হেডলাইট লাগে বা অরোস্কোপ লাগে, এটা দিয়ে আমরা দেখে থাকি। টিম্প্যানিক মেমব্রেনের অ্যানাটমিতে আমি একই ছবিগুলো দেখিয়েছি, এবং আবার আবার আমরা এখানে বলবো ফার্স্ট টেন্সা, এটা ফার্স্ট প্লেসিডা, এটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র মেলিউলার ফোল্ড, অ্যান্টিরিয়র মেলিউলার ফোল্ড, মেলিয়াস, কোন অফ লাইট। এই যে এই টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে যে ছিদ্র হয়, পারফোরেশন হয়, এই কথাটা আমি তখনও বলেছি, এখনো আবার বলছি, পরেও বলবো, তারপরেও আমরা এটা, কারণ এটার উপরে মারাত্মক জিনিস ডিপেন্ড করে, সেটা হলো একটা সেন্ট্রাল পারফোরেশন। এই যে একটা পারফোরেশন, সেন্ট্রাল পারফোরেশন, এটাও সেন্ট্রাল পারফোরেশন, এটাও সেন্ট্রাল পারফোরেশন, এইটাও সেন্ট্রাল পারফোরেশন। এই যে চারটা সেন্ট্রাল পারফোরেশন একরকম না কিন্তু। ডেফিনিশন অফ সেন্ট্রাল পারফোরেশন কি? A perforation is said to be central. A perforation of the pars tensa of the tympanic membrane is central when the margins or boundary or periphery of which is formed by tympanic membrane. A perforation in the pars tensa of the tympanic membrane, the margins of which is formed by tympanic membrane. এটা যদি একদম একপাশেও হয় তাতেও এটা সেন্ট্রাল পারফোরেশন। সেন্ট্রাল পারফোরেশন কিন্তু কখনোই সেন্ট্রালে হইতে হবে এমন কোনো কথা নাই। সেন্ট্রালে হলে হবে, কিন্তু পেরিফেরিতে হইলেও কোথায় কোন পেরিফেরি পর্যন্ত হইতে পারবে, এই মার্জিনে কিন্তু এদিকে কিন্তু একটু টিম্প্যানিক মেমব্রেন থাকা লাগবে। আর মার্জিনাল পারফোরেশন, যেমন এটা একটা মার্জিনাল পারফোরেশন, এই পারফোরেশন ইজ সেড টু বি মার্জিনাল when the part of which is formed by bone and part by tympanic membrane. এই part by tympanic membrane আর বলা লাগে না, বিকজ এটা তো পারফোরেশন অফ দি tympanic membrane, part of which is formed by bone. এখানে দুইটা লোকেশনে হয়, এই লোকেশন নিয়ে আমি আবার কথা বলেছিলাম আগেও, আবারও বলি, যে পার্স প্লাসিডার মধ্যে যখন কোনো পারফোরেশন হয়, যেহেতু এখান থেকে এখান পর্যন্ত এনুলাস আছে এবং এখানে কোনো এনুলাস নাই, সেজন্য অল পারফোরেশন ইন দ্য ফার্স্ট প্লেসিডা ইজ কনসিডার্ড টু বি এ মার্জিনাল পারফোরেশন, সরাসরি বোনে লেগে গেছে ধরতে হবে। আর পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্ট, টিম্প্যানিক মেমব্রেনকে চারটা ভাগ করলে এরকম করে তার পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্টের মধ্যে এই মার্জিনাল পারফোরেশন হয়ে থাকে। কাজে মার্জিনাল পারফোরেশন শুধু দুইটা লোকেশনে হয়, একটা হলো ফার্স্ট প্লেসিডাতে, একটা হলো পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্ট অফ দি ফার্স্ট টেন্সা। আর ফার্স্ট টেন্সার সমস্ত পারফোরেশনই সেন্ট্রাল যদি এটার মার্জিন ইজ ফর্মড বাই টিম্প্যানিক মেমব্রেন। আমরা টিউনিং ফর্ক টেস্ট গুলো কোয়ালিটেটিভ হিয়ারিং টেস্ট। কোয়ালিটেটিভ মানে কোয়ালিটি বোঝা যায় যে উনি কম শোনে নাকি কম শোনে না, অল্প কম শোনে না, মাঝারি কম শোনে না, বেশি কম শোনে, এগুলোকে বলে আমরা কোয়ালিটি। আর কোয়ান্টিটেটিভ টেস্টের প্রশ্ন যখন উঠে, তার মানে হলো কত ডেসিবেল কম শোনে, পরিমাণটা জানা যায়। কোয়ান্টিটেটিভ মানে কোয়ান্টিটি জানা যায়, কোয়ালিটেটিভ মানে কোয়ালিটি জানা যায়। কাজে এই কোয়ালিটেটিভ টেস্ট এবং কোয়ান্টিটেটিভ টেস্ট, আমরা কিন্তু টিউনিং ফর্ক টেস্ট হলো কোয়ালিটেটিভ টেস্ট। এখানে আমরা রিনি, ওয়েভার এন্ড এবিসি তিনটা টেস্ট করে থাকি, এবং এই তিনটা টেস্টের তিনটা পার্সপেক্টিভ নিয়ে আমরা কথা বলি, যে প্রত্যেকটা টেস্টের একটা করে প্রসিডিউর আছে, একটা করে প্রিন্সিপাল অফ টেস্ট, আর হলো ইনফারেন্স অফ দি টেস্ট। এই 9টা জিনিস সবাই জানতে হবে, এবং কিন্তু পরীক্ষার সময় এটা জিজ্ঞেস করলে এটা পারতে হবে। আর এটা জানা হলেই কিন্তু
আমাদের সব হয়ে গেল। ফেসিয়াল নার্ভ টেস্ট সম্পর্কে আমি ডিটেইলস বলব না, অলরেডি বলে ফেলছি। ফেসিয়াল নার্ভ টেস্ট করতে গেলে এবং ফিস্টুলা টেস্ট আমরা কানের ডিসচার্জে আমরা যখন ইন্ডিভিজুয়াল ডিজিজ নিয়ে কথা বলবো তখন ডিটেইলস বলবো ফিস্টুলা টেস্ট। এখানে ২ টা নিয়ে টিউনিং ফর্ক টেস্টের আবার এই রিনি, ওয়েবার এবং এবিসি প্রিন্সিপাল প্রসিডিউর অ্যান্ড ইনফারেন্স নিয়ে আবার একটু কথা বলবো। রিনি টেস্ট আফটার কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট, পেশেন্টকে কাউন্সিল করতে হবে। কি কাউন্সিল করতে হবে? পেশেন্টকে বলে দিতে হবে যে আপনি এই যে আমরা যে এই রিনি টেস্ট করতেছি এই টেস্টটা কিভাবে করব, প্রিন্সিপাল, প্রসিডিউর অ্যান্ড ইনফারেন্স। এই যে প্রিন্সিপাল কি, প্রসিডিউর কি, ইনফারেন্স কি, এই তিনটা জিনিস। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হলো কম্পেয়ার এয়ার কন্ডাকশন উইথ বোন কন্ডাকশন অফ দ্য সেম ইয়ার। অর্থাৎ এই পার্টিকুলার পেশেন্টের একটা কানের মধ্যে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশন কম্পেয়ার করা। অর্থাৎ কানের সামনে ধরলে আমরা এয়ার কন্ডাকশন, কানের পিছনে ধরলে আমরা বোন কন্ডাকশন, এই দুইটা আমরা কম্পেয়ার করব। কিন্তু এটাও বলি আমি, পরীক্ষার সময় যখন আমরা স্টুডেন্টদেরকে দেখি, ওনাদেরকে যখন জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ প্রসিডিউর অফ দি টেস্ট, এই প্রসিডিউর করতে যে আমরা যেখানে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশনের কম্পেয়ারের কথা বললাম, আমরা যে প্রসিডিউরের কথা, আমি যে প্রসিডিউরের কথা বলবো সারা দেশে ইভেন ওয়ার্ল্ড ওয়াইডই এটাই মানা হয়, কিন্তু বইতে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ডিসক্রিপশন দেয়া আছে, ওটা কিন্তু শুনে কেউ খুব খুশি হয় না। অনেক সময় বিরক্ত হইলেও চুপ করে থাকি আমরা, যে আচ্ছা যাক তবু কিছু বলতেছে বলুক। হ্যাঁ, কিন্তু আমি যে পদ্ধতিতে বলছি এটা হলো মোস্টলি অ্যাকসেপ্টেড প্রসিডিউর। প্রিন্সিপাল হলো এয়ার কন্ডাকশনের সাথে বোন কন্ডাকশন একই কানের, ডান কান হলে ডান কানেরই দুইটা টেস্ট, এটা রিনি টেস্ট ডান কানের। কিন্তু ওয়েবার টেস্ট পরেরটাতে যেটাতে আসবে সেটা কিন্তু ডান কান এবং বাম কানের কম্পেয়ার। আর এবিসি টেস্ট যেটা, এটা হলো যে পেশেন্টের সাথে এক্সামিনারের কম্পেয়ার। কাজে তিনটা স্টেপ বাই স্টেপ তিনটা জিনিস। আবারও বলি, রিনি টেস্ট হলো একটা কানের মধ্যে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশনের কম্পেয়ার। আর ওয়েবার টেস্ট হলো একজন ইন্ডিভিজুয়ালের দুই কানের টেস্ট, সাউন্ডের কম্পেয়ার, হিয়ারিং লেভেলের কম্পেয়ার। আর এবিসি টেস্ট হলো পেশেন্টের সাথে এক্সামিনারের কম্পেয়ার। এক্সামিনার হলো ডাক্তার যিনি টেস্ট করছেন, আমি যদি টেস্ট করি, প্রোভাইডেড আমাকে কিন্তু ঠিক মতো শুনতে হবে। কাজেই এই যে প্রিন্সিপাল অফ দি টেস্ট এর প্রসিডিউর, একটা অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক। টিউনিং ফর্ক যখন পড়ে থাকে এটা অ্যাক্টিভেটেড না, এটাকে অলিক্রানন প্রসেস অফ দি আলনা অথবা কোথাও কোনো থেনার এমিনেন্স, কোনো প্যাড মধ্যে ইয়ে দিয়ে চাপ দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। একটা অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক, এটাকে ভার্টিক্যালি হেল্ড 2 সেন্টিমিটার ফ্রম দ্য এক্সটার্নাল ইয়ার ক্যানেল। এক্সটার্নাল ইয়ার ক্যানেল শেষ প্রান্ত থেকে 2 সেন্টিমিটার বাইরে ভার্টিক্যালি এরকম করে ধরে পেশেন্টকে আমরা জিজ্ঞেস করব whether the patient can hear. পেশেন্ট বলবে হ্যাঁ শুনতেছি। এরপরে আমরা ফুটপ্লেট অফ দ্য টিউনিং ফর্ক উইল বি প্লেসড ইন দ্য মাস্টার্ড প্রসেস। মাস্টার্ড প্রসেসের উপরে এখানে আমরা এটা চাপে জেন্টলি চেপে ধরবো। এরপরে বলবো কোন সাউন্ডটা জোরে শোনা যায়। পেশেন্ট সাধারণত বলবে যে সামনে এয়ার কন্ডাকশন যেটা, এটা নর্মাল মানুষ কিন্তু এয়ার কন্ডাকশনটা সামনেই বেশি শুনে। এটাকে বলে রিনি পজিটিভ। এই একটা টেস্ট পজিটিভ, যেটা কারো রোগ নাই, নর্মাল মানুষের পজিটিভ থাকে। অন্যান্য সব ধরনের টেস্টই কিন্তু যখন আমরা টেস্ট পজিটিভ বলি তখন কিন্তু রোগ থাকে। এটা হলো। আর রিনি নেগেটিভ মানে হলো ওনার ডেফনেস আছে। কেমন? রিনি নেগেটিভ মানে হলো ডেফনেস আছে। আর রিনি পজিটিভ নর্মাল মানুষেরও থাকে, আর মাইল্ড সেন্সরি নিউরাল ডেফনেসও কিন্তু রিনি পজিটিভ থাকে। কিন্তু ইন কন্ডাকটিভ ডেফনেস রিনি ইজ নেগেটিভ। এটা হলো ইনফারেন্স। এই রিনি সম্পর্কে এখানে নিচে আরো একটু আছে, ফলস নেগেটিভ রিনি। যেহেতু কান দুটো, আমরা একটা কানের টেস্ট করতেছি, আরেকটা কান তো আর মাথা থেকে ফেলে দিতে পারি নাই, ওটা কিন্তু কিছু ইন্টারফেয়ার করে। সেই কারণে এই ফলস নেগেটিভ রিনি একটা কথা আসলো। তাহলে আমরা রিনি টেস্টটা প্রথমে বুঝলাম যে একটা টিউনিং ফর্ককে অ্যাক্টিভেট করে এটাকে কানের সামনে ধরবো এবং ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিস ফংস গুলাকে সামনে ধরবো ভার্টিক্যালি 2 সেন্টিমিটার আউটসাইড দি ইয়ার ক্যানেল, এবং আর ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিসটা তারপরে কানের পিছনে ধরে জিজ্ঞেস করব কোনটা জোরে শুনে। পেশেন্ট নর্মাল মানুষ এবং অল্প শোনা যাদের গন্ডগোল, তো ওনারা বলবে যে সামনে বেশি শুনি, পিছনে কম শুনি। এটাকে আমরা বলি রিনি পজিটিভ। রিনি পজিটিভ মানে এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন। আর বোন কন্ডাকশন যদি এয়ার কন্ডাকশন থেকে বেটার হয় তাহলে হবে কন্ডাকটিভ টাইপ অফ ডেফনেস। আমি আবারও বলি, কন্ডাকটিভ টাইপ অফ ডেফনেস বলতে আমরা বুঝি যে এক্সটার্নাল এবং মিডল ইয়ারের কোনো ডিজিজ আছে যেখানে কন্ডাকটিভ ডেফনেস হয়, ইনার ইয়ারে কিন্তু পারসেপটিভ ডেফনেস হয়। কাজেই এটা আমরা এভাবে বুঝলাম। ফলস নেগেটিভ রিনি সম্পর্কে আসলাম। এটা কেন? এটা হলো যেহেতু অন্যদিকে একটা কান আছে, ওইটা যদি খুব ভালো থাকে, নর্মাল থাকে, আর যে কান টেস্ট করতেছে ওইটাতে যদি সেন্সরি নিউরাল ডেফনেস থাকে, যদি একটাতে থাকে, তাহলে এইটা টেস্ট করতে গেলেই দেখা গেল যে আমরা যখন এয়ার কন্ডাকশনে যাচ্ছি সেন্সরি নিউরাল ডেফনেসে উনি শুনছেন না।
যখন বোন কন্ডাকশনে গেলাম, যখন মাস্টয়েডের মধ্যে ধরলাম, তখন কিন্তু এই কান থেকে ওই কানের মাস্টয়েডে এই সাউন্ডটা নার্ভে চলে গেল এবং এখানে এটিনুয়েশন লস অফ সাউন্ড হলো মাত্র 5 ডেসিবেল। কাজেই যেখানে কম শোনা সেখানে এই কানের মধ্যে ধরলেও পেশেন্ট কিন্তু বলতেছে যে আমি শুনতেছি। ওই পেশেন্টরা ওইভাবে সবসময় বলতে পারে না যে না ঘুরে তো ওই কানে শুনছি। এই কথা কিন্তু মানুষ থেকে আশা করা যায় না। উনি শুনছেন কি শুনছেন না এটা বলতে পারাই ওনার জন্য একটা বড় ইস্যু। কাজেই এখানে যেমন ইন সিভিয়ার সেন্সরি নিউরাল ডেফনেস in one year ear conduction is greater but bone conduction less। হ্যাঁ, এখানে ear conductionটা আর bone conduction less that comes from the opposite ear indicating negative rini। হ্যাঁ, নেগেটিভ রিনি। ear conduction এর থেকে বোন কন্ডাকশনটাই ওখানে শোনা যাবে। এখানে লেখাটা একটু ভুল উঠলো, আমি কারেক্ট করে দেব। যে আমরা ওখানে ear conductionটা ভালো করে শুনলাম না আর বোন কন্ডাকশনটা ভালো করে শুনলাম, অন্য কান থেকে শোনা গেল। কাজে এটাকে আমরা বলি নেগেটিভ ঋণী। কাজে ঋণী পজিটিভ নেগেটিভ। আমার এখানে লেখাটা সামান্য একটু ভুল আছে, আমি খেয়াল করিনি অনেকদিন। কাজে এটা আমরা হলাম ফলস নেগেটিভ ঋণী। ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্টের প্রিন্সিপাল হলো কম্পেয়ার দি হিয়ারিং লেভেল অফ দ্য 2 ইয়ার্স অফ এন ইন্ডিভিজুয়াল। এটা আমি অলরেডি বলেছি। প্রসিডিউরটা হলো একটা অ্যাক্টিভেটেড টিউনিং ফর ফুটপ্রিন্ট অফ দি হেল্ড ফার্মলি ইন দ্য ফোরহেড। এটা ফোরহেড, ভার্টেক্সের যে কোনো জায়গায়, ইভেন আপার ইনসিসের টিথ, যে কোনো জায়গায় আমরা ধরতে পারি ইন দ্য মিড লাইন। অ্যাক্টিভেটেড টিউনিং ফর ফুটপ্রিন্ট ইজ held firmly in the forehead and asked which ear sound is louder। পেশেন্টকে আমরা বলবো যে আপনি কোন কানে বেশি শোনেন। কেমন ইনফারেন্স হলো যে আমাদের মনে রাখ, পেশেন্ট বলবে আমি দুই কানেই সমান শুনি, অথবা ডান কানে বেশি শুনি বা বাম কানে বেশি শুনি। এরকমের জবাবের মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি ইয়ের উপরে বুঝবো। আমরা যেটার উপরে বুঝবো সেটা হলো যে আমরা ইনফারেন্স হলো ওয়েবার উইল বি ল্যাটারালাইজড টু দ্য ডেফার ইয়ার ইন কন্ডাক্টিভ ডেফনেস অ্যান্ড বেটার ইয়ার ইন পারসেপটিভ ডেফনেস। এই কথাটা লাইনটা মনে রাখলে যে ল্যাটারালাইজ টু দ্য ডেফার ইয়ার, যেটাতে ডেফার, মনে করেন আপনি একটা কান একদম ভালো, একটা একটু কম কন্ডাক্টিভ ডেফনেস, তাইলে সে ডেফার এয়ারে শুনবে। কিন্তু এটাও কম এটাও কম, ইন দ্যাট কেস যেটা বেশি কম, এই জন্য শব্দটা ডেফার এয়ার, যে ল্যাটারালাইজ টু দ্য ডেফার এয়ার ইন কন্ডাক্টিভ ডেফনেস অ্যান্ড বেটার এয়ার ইন পারসেপটিভ। বেটারও সেখানে দুইটাতেই যদি পারসেপটিভ ডেফনেস থাকে তাহলে যেটা বেটার ওইটা দিয়ে শুনবে। এটা দুইটাই কম শুনতে পারে, তার মধ্যে যেটা বেটার সেটাতে শুনবে। কাজে এটা আমরা ওয়েবার টেস্ট এভাবে। অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। অ্যাবসলিউট বোন কন্ডাকশনে এই যে আমরা অলরেডি তো এয়ার কন্ডাকশনের সাথে বোন কন্ডাকশনের কম্পেয়ার করলাম। অ্যাবসলিউট শব্দের মানে হলো যে এই ট্র্যাগাস দিয়ে যদি চাপ দিয়ে ইয়ার ক্যানেলটাকে বন্ধ করে দেই, এটাই হলো অ্যাবসলিউট কন্ডাকশন। কাজে কম্পেয়ার দি হিয়ারিং লেভেল অফ পেশেন্ট উইথ এক্সামিনার হু ইজ নর্মাল হিয়ারিং, হু হ্যাজ নর্মাল হিয়ারিং। প্রসিডিউরটা কি? অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক held firmly over the mustard process of the patient after occluding the ear canal। পেশেন্টের ইয়ার ক্যানেল চাপ দিয়ে ধরে মাস্টার্ড প্রসেসের উপরে ফুটপ্লেট অফ দ্য টিউনিং ফর্কটা আমরা ধরলাম, অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক, এন্ড পেশেন্ট ইজ আস্কড টু ইন্ডিকেট হোয়েন হি ক্যান নট হিয়ার এনি মোর। পেশেন্ট যখন আর শুনতেছে না তখন পেশেন্টকে বলবো হাত তোলেন, এবং পেশেন্ট যখন হাত তুললো তখনই টিউনিং ফর্ক ইজ ট্রান্সফার্ড রেপিডলি টু দ্য এক্সামিনার সেম মাস্টার্ড প্রসেস। ডান কান করতে লাগে, আমারও ডান কানে নিলাম এবং ডান কানে নেওয়ার পরে যদি দেখলাম এখন যদি মাস্টার্ড প্রসেস উইথ অক্লুডিং দ্য ইয়ার ক্যানেল, ইফ দ্য এক্সামিনার ক্যান হিয়ার, আমি যদি শুনতে পাই তাহলে পেশেন্টের এবিসি উইল বি ডাউন। আর আমি যদি না শুনি, পেশেন্ট যখন শুনে না আমি যখন শুনি না, তখন এটাকে আমরা বলবো এবিসি ইজ ইকুয়াল। দুজনে যখন শুনি না আর অথবা ডাউন, এই দুটো জিনিসে আমরা এবিসি ইজ ইকুয়াল ও ডাউন আমরা অ্যারো দিয়ে বলি। এবিসি ডাউন নিচের দিকে অ্যারো দিয়ে বলি যে পেশেন্ট কম শুনে, অথবা দুইজনের সমান শুনি এবিসি ইকুয়াল, সামনে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দেই। এভাবে আমরা অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। আমি আবারও বলি যে প্রথমে আমরা কন্ডাকশনটাকে অ্যাবসলিউট করে নেব। কি করে অ্যাবসলিউট করব? ইয়ার ক্যানেল বন্ধ করে দিলেই আমরা অ্যাবসলিউট, তার মানে ইয়ার ক্যানেল বন্ধ করা মানে ইয়ার কন্ডাকশন আর সে শুনবে না। তখন একটা অ্যাক্টিভেটেড টিউনিং ফর্ক footplate of which is placed over the mustard process, and patient is asked whether to raise his hand when he cannot hear anymore. And then when the patient the tuning fork is transferred rapidly to the examiner's mustard process after occluding the ear canal, and whether the sound is heard or not. And now if I cannot hear any sound, that means Rini is equal. If I can hear the sound, still the tuning fork is producing sound, then the patient has ABC down.
এতে আমরা বুঝতে পারি যে পেশেন্ট আসলেই কম শুনে। অনেক সময় একটা পেশেন্ট কম শুনে কি শুনে না, এটাও তো একটা ডিসিশনের মেকিং এর ব্যাপার আছে। কাজে ওইটাই আমরা এবিসি টেস্ট দিয়ে ধরে থাকি। সাইনের মধ্যে যেমন আমরা বলছি ইয়ার ক্যানেল দেখবো, ডিসচার্জ দেখবো, এগুলো নিয়ে কথা হলো। কিন্তু ফ্রি ফিল্ড স্পিচ টেস্টিং যেটা, এটা এখন আর এগুলা খুব একটা বেশি প্র্যাকটিস করা হয় না। তবুও আগে থেকে একটা প্রসিডিউর যেহেতু প্রচলিত আছে, আমার মনে হয় শুনে রাখতে পারেন। পরীক্ষাও কেউ জিজ্ঞেস করবে না। ফ্রি ফিল্ড স্পিচ টেস্টিংটা হলো 20 ফিট দূরে আমরা 20 ফিট দূরে বা 6 মিটার দূরে আমরা পেশেন্ট এবং এক্সামিনার বসে আমরা কিছু, কিছু শব্দ ১ থেকে ২০ পর্যন্ত হয়তো শব্দ গুনবো বা ২০ টা কথা বলবো, সাউন্ড প্রোডাকশন করলাম এবং সেখানে 30 to 40 ডেসিবেলের সাউন্ড ওখান থেকে খুব শোনা যাবে এবং কত পার্সেন্ট মানে শব্দ পেশেন্ট শুনে রিপিট করতে পারে। কলা বললাম, উনি শুনলো, বলল কলা বলছেন। কমলা বললাম, বলল কমলা বলছেন। তারপরে বই বললাম। এরকম শব্দ, কমন শব্দ করার পরে যদি ফ্রি ফিল্ড টেস্টিং এ যদি দেখা যায় যে ডিসক্রিমিনেট করতে পারছে না, কথা শুনে বুঝে না, তাহলে বুঝতে হবে তার সেন্সরি নিউরাল ডেফনেস আছে। আর ফিঙ্গার রাবিং টেস্ট নিউরোসার্জনরা করে দেয়, কানের কাছে নিলে আঙ্গুল ইয়ে করলে। এই ফিঙ্গার রাবিং টেস্ট যদি কেউ শুনে বা শুনে না, এটা দিয়েও আমরা বুঝি 30 ডেসিবেল লেভেলে ফিঙ্গার রাবিং এর টেস্ট। হুইসপারিং টেস্ট আমরা করে থাকি। এটা করা হয় একদম এক হাত দিয়ে, পুরো হাত দিয়ে সরাইয়া যতটুকু দূরে অতটুকু দূরের মধ্যে, তাও এক কান বন্ধ করে দিয়ে আরেক কানে পেশেন্ট হুইসপার করবে, আপনার নাম কি? এরকম করে আমরা হুইসপার করে কথা বলি এবং দেখা যায় পেশেন্ট কতটুকু শুনতে পারে বা পারে না। এটা আমরা অবস্ট্রাক্টিং দ্য ইয়ার অপোজিট ইয়ার ক্যানেল হাত দিয়ে ঠেলে আমরা করে থাকি। এগুলা রুটিনলি করা হয় না, কিন্তু এগুলা প্রসিডিউর হিসেবে আগে থেকে প্রচলিত আছে, সেজন্য আমরা এ ধরনের টেস্টের কথা বলে থাকি। ভেস্টিবুলার ফাংশন টেস্ট, যে ওনার ভেস্টিবিউল ঠিকমতো কাজ করছে কিনা, ব্যালেন্স অর্গানটা ঠিকমতো কাজ করছে কিনা। এখানে একটা জিনিস আমি অ্যানাটমিতে বলেছি, ফিজিওলজিতে বলেছি, এখনো আবার বলবো এক্সামিন করতে, যে আমরা যে ইনার এয়ারের মধ্যে ভেস্টিবিউলের ভিতরে সেমিসার্কুলার ক্যানেল এবং ইউট্রিকেল থাকে, এইটা কিন্তু আমাদের ব্যালেন্স অর্গান, আর ককলিয়া হলো হিয়ারিং অর্গান। কাজেই কানের ভিতরে ইনার ইয়ারে কিন্তু দুটা অর্গানই আছে। আর ইয়ার ক্যানেলের সাউন্ড কন্ডাকশনের জন্য ব্যালেন্স কন্ডাকশনের কিছু নাই। সাউন্ড কন্ডাকশনের জন্য এক্সটার্নাল ইয়ার এবং মিডল ইয়ার। মিডল ইয়ারের মধ্যে তো সাউন্ড কিভাবে অ্যাম্প্লিফিকেশন হয় সে নিয়েও আমরা কথা বলেছি। কাজেই আমরা এখন ভেস্টিবুলার ফাংশন টেস্ট গুলা খেয়াল করব। সেটাতে হলো ১ নম্বরে নিস্টেগমাস। নিস্টেগমাস জিনিসটা কি? সোজা কথা হলো চোখটা স্থিরভাবে থাকে নাকি চোখ কাঁপে? এটা হলো নিস্টেগমাস। নিস্টেগমাস মানে অসিলেটরি ইনভলন্টারি অসিলেটরি মুভমেন্ট অফ দি আইবল, এটাকে আমরা বলি নিস্টেগমাস ডিউ টু ডিস্টারবেন্স ইন দ্য অকুলার পোর্সার। কানের চোখের পোর্সারের জন্য এটা হয়। গেট, গেট শব্দটার মানে হলো যে আমরা হাঁটার সময় সোজা হাঁটতে পারি কিনা, এটা আমরা দেখি। পজিশনাল টেস্ট, কিছু পজিশনাল টেস্ট অর্থাৎ কানকে মাথাকে আমরা সোজা থেকে একপাশে কান করে চোখের দিকে দেখি যে চোখ মুভমেন্ট করছে কিনা, এরকম মাথা ঘুরাচ্ছে কিনা, এইদিকে আমরা কান পজিশন করে। পজিশনাল টেস্ট নেকের কিছু ডিজিজও পজিশনাল টেস্টের ইয়ে হয়। আর ভেস্টিবুলার পার্ট স্পেশালি সেমিসার্কুলার ক্যানেলের যেটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে ডিল করে, আমরা কিন্তু তখন বলেছিলাম যে আমাদের যে ইউট্রিক্যাল সেটা হলো লিনিয়ার অ্যাক্সেলারেটর, সামনে যাচ্ছি পিছনে যাচ্ছি এরকম লিনিয়ার অ্যাক্সেলারেশন নিয়ে ডিল করে। আর মাথা ঘুরাচ্ছি যে আমরা এদিক ওদিক নাড়তেছি, এগুলো ডিল করে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দি সেমিসার্কুলার ক্যানেলস, এবং কিভাবে ইয়ে করে আমরা ফিজিওলজিতে আলাপ করেছিলাম। কাজে এগুলো হলো পজিশনাল টেস্ট। আমরা রম্বার্স টেস্ট, রম্বার্গিজম, আমরা রম্বার্স টেস্ট এবং রম্বার্গিজম টেস্ট আমরা করে থাকি কি কারণে? রম্বার্গিজম করছি সেরিবেলামের কোনো সমস্যা ডিফারেন্সিয়েট করার জন্য। কেমন একটা পেশেন্ট যদি সেরিবেলামে ডিজিজ থাকে এবং তার যদি ব্যালেন্স প্রবলেমটা সেরিবেলামের জন্য হয়, তাহলে ভিশন চোখের মুভমেন্ট কিন্তু আমরা একটা জিনিস জানি এই রিলেশনে, আমি আগেও বলেছি আবারও বলি, যে 4টা অর্গান আমাদের ব্যালেন্স মেইনটেইন করে। একটা হলো চোখ, একটা হলো কান, একটা হলো সেরিবেলাম, আর একটা হলো প্রপ্রিসেপশনস। প্রপ্রিসেপশন হাতে পায়ে মাসেলের মধ্যে যে প্রপ্রিসেপ্টিভ রিসেপ্টরস আছে এরা, কারণ পড়ে যেতে লাগলেই তো হাত আমরা ধরে আমরা ইয়ে করি, নিজেকে প্রোটেকশন দিই। কাজেই এখানে দেখা যায় যে এদের আবার কম্পেনসেটরি মেকানিজম আছে। সেরিবেলাম যদি প্রপারলি কাজ না করে, তাহলে ভিশন যদি প্রপারলি ঠিক থাকে, তাহলে কিন্তু চোখের দেখে ওটাকে কন্ট্রোল করে ফেলে। কাজেই এটা কম্পেনসেট করে রাখলো। কিন্তু আমরা রম্বাক্স টেস্ট করে একটা পেশেন্টকে বলি যে হিলের উপরে দাঁড়ান, দাঁড়ালো, সোজা এগোলো, আমরা কিন্তু পেশেন্ট পড়ে যেতে পারে ব্যালেন্স প্রবলেম হলে, সেই জন্য সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় আমরা দাঁড় করাই বলি যে এবার চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করলেই দেখা যায় পেশেন্ট একদিকে, পেশেন্ট ইজ ভারিং, ভারিং মানে পেশেন্ট একদিকে কাত হয়ে যাচ্ছে, পেশেন্ট পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। এটা হলো রম্বার্গিজম টেস্ট। কিছু কোঅর্ডিনেশন টেস্ট আছে, সেখানে আমরা পাস্ট পয়েন্টিং নোজ, ফিঙ্গার নোজ টেস্ট,
হ্যাঁ, কেমন আমরা বলি অল্টারনেটলি আপনার হাত দিয়ে কত তাড়াতাড়ি পারেন আঙ্গুলে নাকে লাগান তারপরে হলো যে কোঅর্ডিনেশন টেস্ট। এখানে আমরা এই যে হাতের মধ্যে বলি যে এভাবে হাতের আ তালুর সাথে ইয়ে করতে। এইগুলো নিউরোলজিক্যাল টেস্ট। কাজেই এগুলো সেরিবেলার ডিসফাংশন ইয়ে করার জন্য, ডিটেক্ট করার জন্য এগুলা করা হয়। কাজেই আমরা এতে কিন্তু বুঝে ফেলবো যে মানে ডিজিজটা কোথায় আছে। ইনভেস্টিগেশন অফ দ্য ইয়ার ডিজিজেস। আমরা তাইলে হিস্ট্রি, সিম্পটম, সাইন আমরা মোটামুটি আলাপ আলোচনা করলাম এগুলা। এখন আমরা আসলাম যে ইনভেস্টিগেশন অফ দ্য ইয়ার ডিজিজেস। আমরা কিভাবে ইনভেস্টিগেট করব ফর দ্য ডায়াগনোসিস। কারণ এখন তো যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন ইনভেস্টিগেশন আসতেছে। নতুন নতুন ভাবে ডিজিজকে পার্টিকুলারলি লোকালাইজ করে কিছু কিছু কানের ফরেন বডি কিছু ইনভেস্টিগেশন লাগে না। কানে ওয়াক্স, সিএসওএম, অটোমাইকোসিস এগুলো তো আমরা কান দেখেই আমরা ডায়াগনোসিস করে ফেলি। কিন্তু কোনো সময় তো ভিতরে ইনার ইয়ারে ডিজিজ আছে কিনা, মাস্টার্ডি ডিজিজ আছে কিনা বা কানে ডেফনেস আছে কিনা এগুলা দেখার জন্য আমরা ইভেন নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলোর জন্য এখন এবং যখন ইনভেস্টিগেশন অফ ইয়ার ডিজিজ পরীক্ষায় যখন আসে আমি যে পয়েন্টগুলো মেনশন করলাম এগুলো কিন্তু এই যে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন আমরা যে এই মানে ইনভেস্টিগেশনকে মাথার মধ্যে রাখতে হবে যে তদন্ত করা খুঁজে দেয়া আমাকে যখন কথা হলো যে কানের মধ্যে একটা রোগ আছে কান সম্পর্কিত সমস্ত জিনিসই কিন্তু এখানে আসতে হবে অনেকেই দেখা যায় ইনভেস্টিগেশন বললে ব্লাড টিসিটিসি হিমোগ্লোবিন দিয়ে শুরু করে এটা কিন্তু না আর তাছাড়া আমাদের ইয়ারের জিনিসগুলো তো ব্লাডের টেস্টের কথা খুবই কম লাগে আমাদের ডায়াগনোসিসের জন্য আমরা যে স্পেসিফিক ইনভেস্টিগেশন জিজ্ঞেস করি সেগুলা ক্লিনিক্যাল তো আমাদের হয়ে গেল অডিওলজিক্যাল রেডিওলজিক্যাল এবং ভেস্টিবুলার তিন ধরনের ইনভেস্টিগেশন আমাদের এখানে খুব এসেনশিয়াল একটা হলো অডিওলজিক্যাল আর হলো রেডিওলজিক্যাল আর হলো ভেস্টিবুলার ভেস্টিবুলার টেস্টের মধ্যে ইএনজি ভিএনজি আমি আসবো এগুলো নিয়ে অল্প কথা বলবো জেনারেলিস্টদের বেশি মনে রাখারও দরকার নাই আর এগুলো নিয়ে আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি না কিন্তু আমরা অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আজকে প্রয়োজনে আমি বলবো আমরা বলি যে সব জেনারেল প্র্যাকটিশনার এবং এই লেভেলে সবাই এটা ভালো করে জানবেন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনও কিন্তু লিমিটেড একটু জানা লাগবে কাজে এইটুকুই আমরা এখানে আলাপ করব অডিওলজিক্যাল গুলা আমরা খুব বিশেষভাবে কথা বলবো যে আমি বলছিলাম যে অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন একটা কোয়ান্টিটেটিভ টেস্ট অফ হিয়ারিং এখানে আমরা পিটিএ ইম্পিডেন্স এসআরটি সঙ্গে সঙ্গে এই কথা বলি পিটিএ মানে পিওর টোন অডিওমেট্রি এই যে আমরা অডিওলজিক্যাল টেস্ট করি আসলে করি অডিওমেট্রি এখানে তিনটা শব্দ আমি লিখলাম একটা হলো অডিওমেট্রি আরেকটা হলো অডিওগ্রাম আরেকটা হলো অডিওমিটার অডিওমিটার হলো সেই ইনস্ট্রুমেন্টটা আমি ছবি দেখাচ্ছি যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা অডিও গ্রামটা বের করি অডিওমেট্রিটা করে থাকি অডিওমেট্রি মানে দি প্রসিডিউর অফ এক্সামিনেশন অফ দি হিয়ারিং লেভেল আর অডিওগ্রাম হলো যে টেস্টের পরে যে কাগজের মধ্যে লিস্ট করে আমরা যে গ্রাফটা বের হয় এটার নাম হলো অডিওগ্রাম এবং অডিওমিটার আমি তিনটা জিনিস দেখাবো সংক্ষেপে এবং আমরা করি পিও টোন অডিওমেট্রি ইম্পিডেন্স এবং এসআরটি সংক্ষেপে ইম্পিডেন্স হলো যে আমি তো সাউন্ড প্রপাগেশন পড়ানোর সময় কথা বলেছিলাম যে সাউন্ডটা যাওয়ার সময় মিডিয়া চেঞ্জ করার সাথে সাথে এটা রেজিস্ট্যান্স পায় এই রেজিস্ট্যান্সটা কতটুকু ইম্পিডেন্স সাউন্ডের সাথে যেটা ইম্পিডেন্স কারেন্টের ক্ষেত্রে সেটা রেজিস্ট্যান্স এই দুটো শব্দ কিন্তু একদম সিনোনিম কাজে আর স্টেফিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড সাউন্ড যখন বাড়তে থাকে তখন স্টেফিডিয়াস মাসেল এটা কন্ট্রাক্ট করে বেশিরভাগ এনার্জিকে ভিতরে যেতে বাধা দেয় সাউন্ডটা ঠিক মতো শোনা যায় এর বেশি যেন না যায় কারণ এর ড্যামেজ হতে পারে সেজন্য এটা করা হয় কি টেস্ট করা হয় আমি এই অডিওগ্রাম সম্পর্কে একটু ডিটেলস বলবো কারণ এটা সবাই কারণ অডিওগ্রাম করে আমরা যাদের রোগ ডায়াগনোসিস করব যাদের কোনো রোগ নাই বয়সের কারণে যেটা হচ্ছে যেমন প্রেসবাইকোসিস আমরা যারা বুড়ো হয়ে গেছে আরো বুড়ো হয়ে যাচ্ছি তাদের দেখা যায় যে বয়সে মানুষ কানে কম শোনে এটা ডায়াগনোসিস করতে হবে কতটুকু পরিমাণ কম শোনে এটাকে আবার সাপোর্ট দিতে হবে দরকার হলে অপারেশন করে যদি না পারা যায় হিয়ারিং এইড আছে সেটা দিতে হবে সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করবো ডিটেলস কিন্তু বেসিক জিনিসটা এখানে জানতে হবে এটা একটা অডিওগ্রাম এটা হলো অডিওগ্রাম এই যে চার্টটা এই চার্টটাতে বেসিক জিনিস কি -10 স্ট্যান্ডার্ড হলো 0 হলো থ্রেশহোল্ড হ্যাঁ 0 হলো থ্রেশহোল্ড এবং এই ইউনিটটা হলো ডেসিবেল হ্যাঁ এটা হলো ডেসিবেল এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস অফ সাউন্ড লেভেল মেজার্ড ইন ডেসিবেল
টু অনার স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল। অনেকে এই বেল কি বললে মনে করে যে ঘন্টা বুঝে, শব্দের সাথে ঘন্টার একটা কাছাকাছি মিল আছে বলে অনেকে বেল বলে বসে। বেলটা হলো ডেসিবেল মানে 1/10 অফ বেল। বেল হলেন স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল। আমরা সবাই জানি স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল সেই বিখ্যাত লোক যিনি টেলিফোন আবিষ্কার করেছেন, যিনি শব্দ সম্বন্ধে এত বেশি জানতেন যে একখান থেকে আরেকখানের শব্দ কিভাবে ট্রান্সফার করবেন সেটাও জানতেন। টেলিফোনটা তো সেরকম জিনিসই। কাজে আজকে তার ছাড়াও পৃথিবীর অন্য প্রান্ত থেকে কেউ হ্যালো বললে আমরা এই সঙ্গে সঙ্গে ইন রিয়েল টাইম আমরা শুনতে পাই। কাজেই যাদের অবদান আছে ওনাদেরকে এইটুকু অনার করে এখানে ডেসিবেল লিখে রাখা খুবই যৌক্তিক। আর হরিজন্টাল অ্যাক্সিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি স্কেল। এখানে আমরা 125, 250, 500, 1 কিলো, 2 কিলো, 4 কিলো, 8 কিলো। আমাদের কানের হিয়ারিং লেভেল বা হিয়ারিং পারসেপশন লেভেল হলো 20 কিলো হার্টজ, 20,000 হার্টজ। আর আমরা যে কথা বলি, আমার মতো এরকম একজন পুরুষের গলার কথা কিন্তু অ্যারাউন্ড 800 থেকে 1000 কিলো হার্টজের মধ্যে। আর মহিলাদের গলা সরি আমারটা 500 থেকে 700 মধ্যে, মহিলাদের গলাটা 600 থেকে 800 মধ্যে বা 1000 এর মধ্যে থাকে। কাজে আমাদের সাউন্ড অফ ইন্টারেস্ট আসলে এই রিজিয়ন। কিছু কিছু হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, মেশিনারি সাউন্ড বা ইভেন ঝড়ের সাউন্ড, সমুদ্রের আওয়াজ, ওগুলো হলো হাইয়ার ফ্রিকোয়েন্সি সাউন্ড। কিছু কিছু আমাদের শব্দও আছে যেমন হাই ফ্রিকোয়েন্সি শব্দ যেগুলো এস, জেড, এগুলো হলো হাইয়ার ফ্রিকোয়েন্সি শব্দ। আবার লো ফ্রিকোয়েন্সি সাউন্ড যেমন পি, বি এরকম লো ফ্রিকোয়েন্সি সাউন্ডও আছে, প্লসিভস গুলা। কাজে আমাদের এই যে সাউন্ডের এই জিনিসটা আমরা এই কোন লেভেলে কত অডিওমিটারে আমরা এটা পাবো। এখানে একটা ছোট্ট করে যে জিনিসটা লেখা আছে, আমরা ওগুলো পরীক্ষা কাউকে জিজ্ঞেস করি না, কিন্তু ধারণা পাওয়ার জন্য বলবো যে 0 ডেসিবেল ইজ দ্য নরমাল সাউন্ড থ্রেশহোল্ড। 0 ডেসিবেল সাউন্ডে আমরা শব্দটা ডিটেক্ট করতে পারি, শুনতে পারি, কেমন বুঝতেও পারি। নরমাল সাউন্ড থ্রেশহোল্ড এখানে কতটুকু এনার্জি, এই এনার্জিটা হলো 0.00021 ডাইন্স পার স্কয়ার সেন্টিমিটার অফ দ্য টিম্পানিক মেমব্রেন। টিম্পানিক মেমব্রেনের মধ্যে যে এই পরিমাণ সাউন্ড যাইয়া পড়বে তার পরিমাণ হবে কত ডাইন্স, 0.00021 ডাইন্স পার স্কয়ার সেন্টিমিটার। কত মিনিমাম একটা এনার্জি কানের পর্দার মধ্যে যে সামান্য একটু ধাক্কা দিলে এইটা আবার কানের অসিকুলার চেইন দ্বারা মাল্টিপ্লাই হয়, এটা অ্যাম্প্লিফিকেশন হয়ে যায়, ফুটপ্রিন্ট অফ দ্য স্ট্যাফিসের মধ্যে যায়, সেখান থেকে যে প্রতিটা স্টেপে স্টেপে সাউন্ড লসও হয়। তারপরে যে ককলিয়ার ফ্লুইডের মধ্যে যখন ওয়েভ তৈরি করে, সেই ওয়েভের কারণে ওখানে ইলেকট্রিসিটি জেনারেট করে, কালকে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। সেখান থেকে নিউরাল ট্রান্সমিশন হয়ে ব্রেইনের দিকে যায় এবং ব্রেইনের ওই জায়গাও কিন্তু ভালোভাবে একটা শব্দ শোনা, কানের ব্রেইনে যে জায়গায় শোনা ডিটেক্ট করতে পারে সেখানে পর্যন্ত থাকলেও হবে না, ব্রেইন পুরাটা অ্যাক্টিভ থাকতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, সেটা হলো ফর এক্সাম্পল এই যে আমি একটা কলম দেখাচ্ছি, এই কলমটা আমাদের এই চোখে দেখে রাখলো কলম, কানেও শুনলাম কলম, ঠিক আছে, কিন্তু আমি যদি কানে মুখে বলি যে এই যে দেখেন আমার হাতে পিস্তল, এই যে এটা কিন্তু চোখ বন্ধ করলে কিন্তু পিস্তল কি কলম বোঝা যাবে না। চোখ খোলার সাথে সাথে চোখ থেকে যে ইনফরমেশন আমাদের সেরিব্রাল কর্টেক্সে গেল আর কান থেকে যে ইনফরমেশন গেল, দোনোটা যদি একসাথে না মিলে, কাজে তাদের মধ্যে ভিশনের মধ্যে আর হিয়ারিং এর মধ্যে অ্যাসোসিয়েশন ফাইবার যেগুলো আছে ওগুলোও কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে। যার কারণে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বোঝার জন্য। এতটুকু অল্প সাউন্ড, আর এটা হলো অডিওগ্রাম। আমি আরো অনেকগুলো অডিওগ্রাম দেখাবো যেগুলো ডিফারেন্ট কন্ডিশনে থাকে। এটা হলো অডিওমিটার। এটার কাজ কি? অডিওমিটারের কাজ হলো এটা এমন বানানো একটা ইনস্ট্রুমেন্ট যে এটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি 100, 125 হার্টজ, 250 হার্টজ, 500 হার্টজ, 1 কিলো হার্টজ, এখানে বিভিন্ন নব আছে, নব সিলেক্ট করে আমরা কত হার্টজের সাউন্ড তৈরি করতে পারি এটা দিয়ে, এটা আমরা এটা নাম হলো অডিওমিটার। এবং এটা হলো কানের মধ্যে লাগিয়ে দেওয়ার মতো। আর এটা হলো বোন কন্ডাকশন দেখার মতো। এটা হলো কানের পিছনে লাগালে বোন কন্ডাকশন, বোনের মধ্যে লাগাতে হয়। এটা কানের মধ্যে, দুটো কানের মধ্যে এরকম করে লাগাই দিয়ে তারপরে সাউন্ড দিলে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাউন্ড আমরা এই অডিওমিটার দিয়ে দিতে পারি। সেটা হলো এটা অডিওমিটার। আর এই যে অডিওমেট্রি, অডিওমেট্রি হলো এই প্রসিডিওর। এই যে উনি পেশেন্ট, উনি ডক্টর, উনি কানের মধ্যে দিয়ে তারপরে এখান থেকে অডিওমিটার থেকে সাউন্ড দিচ্ছেন, দিয়ে পেশেন্টকে বলছেন যে শুনলে আপনি হাত তুলবেন, এরকম সাউন্ড সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাউন্ড ওনার কানের মধ্যে দিচ্ছেন। এটা হলো অডিওমেট্রি, ইট ইজ দ্য প্রসিডিওর। আর অডিওমিটারটা হলো ইনস্ট্রুমেন্ট, আর অডিওগ্রামটা হলো যেটা আমরা রেকর্ডের মধ্যে পাই। যেমন এটা একটা পিওটোন অডিওগ্রাম, যেটা নর্মাল, এই যে দেখা যাচ্ছে নর্মাল পিওটোন অডিওগ্রাম, এটা 0 ডেসিবেল, কেমন এই যে এখানে ডেসিবেল হিয়ারিং লেভেল লেখা আছে, ডেসিবেল।
আর এগুলো প্রত্যেকটাই, আর এটা হলো ফ্রিকোয়েন্সি আছে 125 থেকে 8000 হার্টজ পর্যন্ত। আমরা কিন্তু 8000 এর বেশি আর 8000 পর্যন্তই আমরা মাপি, কারণ এর বেশি আমাদের সাউন্ড অফ ইন্টারেস্ট নাই। অন্যগুলো না শুনলেও আমাদের সুন্দরভাবে চলা যায়। এখানে চারোটা জিনিসই দেখা যায় যে নরমালের মধ্যে আছে। আমরা নরমাল পিওর অডিওমেট্রিতে কি বুঝবো, যে এটা যদি 30 ডেসিবেলের উপরে থাকে, এই এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশন এই দুটো কিন্তু আলাদা আলাদা সাইন আছে। এই যে সাদা এটা হলো এয়ার কন্ডাকশন, আর কালোটা হলো বোন কন্ডাকশন। এই যে এখানে এটা রাইট ইয়ার এটা এরকম গোল দিয়ে দেওয়া হয়, লেফট একটা ক্রস দিয়ে দেওয়া হয় এরকম, এই যে রাইট এবং লেফট দুটা। এবং এটা যদি 30 ডেসিবেলের মধ্যে থাকে বা 20 ডেসিবেল হলো আসলে স্ট্যান্ডার্ড, 30 পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি কখনো কখনো, 20 ডেসিবেল পর্যন্ত থাকলে আমরা মনে করি যে এটা 100% পারফেক্ট। হ্যাঁ, কারো কারো আছে একদম জিরোর উপর পর্যন্ত শুনতে পারে। কাজে এটা হলো একটা স্ট্যান্ডার্ড। এই যে স্যার আলেকজান্ডার গ্রাহাম বেলের নামে যে ডেসিবেলের কথা বললাম এটা, আর হার্টজ তো 125, 250, 500, কিন্তু ক্লিনিক্যাল টিউনিং ফর্ক আবার 256 এবং 512 হার্টজ দিয়ে আমরা দেখে থাকি। এনিওয়ে, এটার মধ্যে যেমন সেন্সরি নিউরাল ডেফনেস আমরা কখন বলবো, যখন এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, একটা এয়ার কন্ডাকশন উপরে আরেকটা পড়বে, এবং যখন এটা হাই ফ্রিকোয়েন্সিতে এটা লো ফ্রিকোয়েন্সিতে সেন্সরি নিউরাল ডেফনেস, আর এটা তো একদম প্রফাউন্ড সেন্সরি নিউরাল ডেফনেস। এই যে ডেফনেসের চারটা ক্রাইটেরিয়া বলে, আমরা বলি যে নরমাল হিয়ারিং, তারপরে মাইল্ড, তারপরে মডারেট, তারপরে সিভিয়ার, তারপরে প্রফাউন্ড। এই মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রফাউন্ড হলো টোটাল ডেফনেস। কাজেই আমরা এই গ্রেডে এই যে সিভিয়ার হিয়ারিং লস, প্রফাউন্ড হিয়ারিং লস, আমরা এরকম করে কন্ডাকটিভ ডেফনেস আমরা কোনটাকে বলি। কন্ডাকটিভ ডেফনেস হলো এই যে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশনের মধ্যে যদি ডিফারেন্স থাকে, যেমন এই যে এটা হলো বোন কন্ডাকশন, এই যে এটা হলো বোন কন্ডাকশন, এই যে ক্রস দিয়ে দেখা যায় যে বোন কন্ডাকশন, বোন কন্ডাকশন, এবং এটা হলো এয়ার কন্ডাকশন। এই যে এয়ার কন্ডাকশন সাউন্ড চলে আসলো কততে, 30 to 40 ডেসিবেলের মধ্যে, কিন্তু এয়ার কন্ডাকশন যেখানে নরমালের মধ্যে রয়ে গেলেন বোন কন্ডাকশন, নার্ভ অ্যাবসলিউটলি অলরাইট, বাট বাহির থেকে যেতে, তার মানে কন্ডাকটিভ ডেফনেস যেখানে আছে সেখানে আমরা বলবো যে এটা কন্ডাকটিভ টাইপ অফ ডেফনেস। সবসময় এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশনে গ্যাপ থাকবে, এই যে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশনে গ্যাপ থাকবে, এবং এয়ার কন্ডাকশনটা অনেক নেমে যায় এবং বোন কন্ডাকশনটা মোটামুটি ঠিক থাকে। এখানে যে এটা হলো মিক্সড হিয়ারিং লস। মিক্সড হলো কেন, এটা যে বোন কন্ডাকশন অনেক কমে গেছে। এই যে এটা এখানে একটা জিনিস আছে, আমরা পরে অন্য সময় আবার বলবো, এখানে একটা স্ট্যান্ডার্ড জিনিস, এই যে এটা হলো 2000 হার্টজ, 2 কিলো হার্টজে এরকম যদি বোন কন্ডাকশন এরকম নেমে যায়, তাহলে অটোস্ক্লেরোসিস একটা রোগ হয়, একদম ডায়াগনস্টিক যে এরকম। বাট আমরা কন্ডাকটিভ ডেফনেসের একটা স্ট্যান্ডার্ড হলো অটোস্ক্লেরোসিস, একটা স্ট্যান্ডার্ড হলো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বা কানের এরকম রোগ। এই যে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশন, এই যে বোন কন্ডাকশন নরমালি একদম 0 ডেসিবেল আছে। এই যে এখানে দেখা যায় বোন কন্ডাকশন 0 থেকে 10 এরও মাইনাস কম। আসলে স্ট্যান্ডার্ড তো 0, কেউ আছে তার থেকেও ভালো শুনে নার্ভ, কিন্তু এয়ার কন্ডাকশন অনেক কমে গেছে। এগুলা দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা পেশেন্টের, যেমন সাথে যদি এসআরটি এবং ইয়া মেপে থাকি, তাহলে দেখে ফেলবো ইভেন কানের পর্দায় ছিদ্র আছে কিনা, অনেক সময় ছোট ছিদ্র আমরা বুঝতে না পারলে এই টেস্ট করে আমরা এগুলা বুঝতে পারি। এই যে আমরা টিম্প্যানোগ্রাম আমরা এইভাবে যে ওই যে বললাম আমরা স্টেফিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড এবং পিটি ইম্পিডেন্স আমরা মাপি এখানে। এই যে ইম্পিডেন্সের জন্য এটা নরমালি এরকম একটা পজিটিভ গ্রাফ হবে। এই যে নেগেটিভ মধ্যখানের এই জায়গা থেকে যখন পিছনের দিকে আসে, তখন এটা ইন্ডিকেট করে যে কানের ভিতরে পানি আছে বা এরকম নেগেটিভ। একটা প্রোব আছে এই টিম্প্যানোমিটার থেকে, আমরা কানের ভিতরে দিলে 220 হার্টজের একটা সাউন্ড দিলে ওটা যে রিফ্লেকশন আসে ওইটাই আমরা গ্রাফিক্যালি এরকম করি। যেমন এই যে এটাতে দেখা যাচ্ছে এরকম, এটাতে যেটা যে ঘটনা হয় সেটাতে হলো এইগুলাতে যেখানেতে দেখা যায় যে অনেক বেশি হাই পিক হয়ে যায়, এদের ইয়ে হলো যে অসিকুলার চেইনে কোনো গন্ডগোল থাকতে পারে, মেলিয়াস এবং ইনকাসের মাঝে কোনো গ্যাপ থাকতে পারে। যাই হোক, এগুলো স্পেশালিস্ট ডিসিপ্লিনের ইনফারেন্স। বেসিক্যালি আপনাদের জানা দরকার যে আমরা অসিকুলার চেইনের ভিতরের গ্যাপ পর্যন্ত এই টিম্প্যানোমিটার থেকে দেখে আমরা বলতে পারি, টিম্প্যানোগ্রাম থেকে, যেখানে ইম্পিডেন্স। এবং এই যে স্টেফিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড, এখানে রিফ্লেক্সের পাথওয়েটা যদিও আমরা দিয়ে দিলাম, এই যে চোখের থেকে রাইট ইয়ার এবং লেফট ইয়ার দুইটার থেকে এখানে আবার ক্রস হয়, এটা বেশ কমপ্লিকেটেড, স্পেশালিস্ট জানার বিষয়। কাজে আমরা এখানে স্টেফিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ডে আমরা বুঝতে পারি যে তার হিয়ারিং লেভেল বা হিয়ারিং সিস্টেমটা
কতটা ঠিক আছে এবং কতটা ভিতরে এগুলা অটোলজিস্ট মানে ইএনটি যখন কেউ করতে যাবে তখন এগুলো সম্পর্কে জানবে। অ্যাকোস্টিক রিফ্লেক্সের একটা জিনিস হলো থ্রেশহোল্ড ইজ 85 ডেসিবেল। ইয়ার মানে এই যে আমাদের কতটুকু হিয়ারিং লস হলে অ্যাকোস্টিক রিফ্লেক্সটা কমে যায়, এটা হলো 85 ডেসিবেল ক্রস করলে সাউন্ড। অলওয়েজ ডিবি স্ট্যান্ডস ফর ডেসিবেল, আমি এটা আরো বলেছি। এবং কখনো কখনো ওটা আমরা এই যে কমপ্লায়েন্সটা আমরা বুঝতে পারি বাইফেসিক নাকি অ্যাবসেন্ট। আমাদের অটোস্ক্লেরোসিসে এটা অলওয়েজ অ্যাবসেন্ট থাকে কমপ্লায়েন্সটা। আর ইনভেস্টিগেশন আমরা যেদিকে দেখব, এটা আমরা অডিওমেট্রির কথা বললাম, কাজেই হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা হলো পার্ট অফ ইনভেস্টিগেশন। আর অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন স্পেশালি আমরা পিউটোন অডিওমেট্রি, ইম্পিডেন্স এবং স্টেবিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড, এটা আমরা জানলাম। আর ইনভেস্টিগেশন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমরা এক্স-রে, মাস্টার্ড, টাউন্স ভিউ, আমাদের এখানে স্ট্যানবার্স ভিউ, সাবমেন্টো ভার্টিক্যাল ভিউ, তারপরে আরো ভিউ আছে, কিন্তু আমরা ইভেন আমরা স্পেশালিস্ট ডিসিপ্লিনও আমরা শুধু টাউন্স ভিউটাই আমরা দেখে থাকি এবং এটা আমরা পড়াই থাকি এবং এটা কিন্তু পরীক্ষা থাকে। এবং এটা দিয়ে মাস্টার্ডের কোনো টিউমার, মাস্টার্ডের কোনো কোলিস্টেটোমা, মাস্টার্ডের ভিতরে কোনো অপারেশন, এগুলো আমরা ডায়াগনোসিস করে থাকি। কাজেই আমি সবাইকে বলবো যে এই ভিউটা এক্স-রে, মাস্টার্ড, টাউন্স ভিউ বা টাউনিজ ভিউ, যেভাবে উচ্চারণ করে টাউন্স ভিউ আমরা বলে থাকি, এটা সবাইকে মনে রাখতে হবে। এবং আমি এটা একটু দেখিয়ে দেব, কারণ আমি এক্স-রেটা, দিস ইজ দ্য এক্স-রে, মাস্টার, টাউন্স ভিউ। এই যে মাস্টার্ড দুটো, এই দুটার মধ্যে কি তফাৎ এবং কেন আমরা, এটা ফোরামেন ম্যাগনাম, এটা পেট্রোমাস্টার্ড টেম্পোরাল বোন, এটা পেট্রোমাস্টার্ড অফ দ্য টেম্পোরাল বোন, এটা স্কোয়ামাস টেম্পোরাল বোন, এখানে নিচে স্টাইলয়েড প্রসেস আছে। আমরা বলেছিলাম এখানে টিম্পানি প্লেট থাকে। যে টেম্পোরাল বোনের, এই যে এটা টেম্পোরাল বোন, এই টেম্পোরাল বোনের চারটা পার্ট, একটা হলো স্টাইলয়েড প্রসেস, একটা হলো টিম্পানিক প্লেট, একটা হলো স্কোয়ামাস পার্ট, একটা হলো পেট্রোমাস্টার্ড কমপ্লেক্স। 90% বোন হলো পেট্রোমাস্টার্ড কমপ্লেক্স, আর এটা হলো স্কোয়ামাস পার্ট, পেট্রোমাস্টার্ড কমপ্লেক্স। এখানে আমরা এই যে মাস্টার্ড এয়ার সেল সিস্টেম এবং মাস্টার্ড এন্ট্রাম এবং মিডল এয়ার, এগুলো হলো স্পেশালি মাস্টার্ড এন্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম হলো এক্স-রেতে দেখার জায়গা। নরমালি কিরকম থাকে, এরকম থাকে, হানিকম থাকে, এটার ভিতরে ছোট 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 এই যে স্পেস এবং এরকম থাকে। কিন্তু এটা একটা অ্যাবনর্মাল প্রেজেন্টেশন। অ্যাবনর্মাল কি হলো, এটাকে যদি আমরা বলি, এই যে এটা সোজা কথা বললে এই যে জায়গাটা কালো হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে কিন্তু বোনি স্পাইকস দেখা যায়, ছোট 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 ছোট, একটু ভালো করে খেয়াল করে দেখতে হয়। আর এটা দেখা যায় যে পুরাটাই কালো হয়ে গেছে। তাহলে এটা কি হলো, দাঁড়ালো কি, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। ইট ইজ অ্যান এক্স-রে মাস্টার্ড taken in Towns view, showing normally radiolucent right mustard region, and there is a radiolucent cavity, is a radiolucent cavity with sclerosed margin in the region of the right mustard, in the left mustard, is it a left mustard, it a right mustard, is in the region of the left mustard, তাহলে এটাতে ফাইন্ডিংটা কি, এটার ভিউটা কি, এক্স-রে মাস্টার্স টাউনিস ভিউ, X-ray masters Townies view, showing radiolucent area in the region of the left mustard with sclerosed boundary. এই যে sclerosed boundary, এটা রেগুলার। ইরেগুলার যদি হতো তাহলে আমরা মনে করতাম যে ম্যালিগন্যান্ট বোনের কারণে হয়েছে। রেগুলার একটা লুক, কাজে my diagnosis is cholesteatoma in the left mastoid অথবা cholesteatoma of the left ear. ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে এটা পোস্ট মাস্টার্ডেক্টমি ক্যাভিটি, যে এটাকে মাস্টার্ড অপারেশন করে দিয়েছিল সেরকম, অথবা মিডল এয়ার ম্যালিগনেন্সি হতে পারে। তারপরে অনেক বোন ডিজিজ অনেকগুলো আমরা বলে থাকি, এখানে হিস্টোসাইটোসিস এক্স থেকে শুরু করে অনেক রকমের বোন ডিজিজের জন্য এরকম হয়। যেমন এটা আমাদের, এটা কিন্তু ইয়েতে থাকে, পরীক্ষায় থাকে, অসপিসিয়েশনে থাকে, কাজে এটা সবার জানা লাগবে। আর সিটি স্ক্যান অফ দ্য ব্রেন যখন করি আমরা, যখন ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন হয় কানের থেকে, তখন আমরা যেমন এই এক্স-রে এবং এই এক্স-রে এটাতে দেখা যাচ্ছে এটা হলো সেরিবেলার অ্যাবসিস, মানে পোস্টেরিয়র ফোসাতে অ্যাবসিস, এটা হলো মিডল ফোসা অ্যাবসিস, এটা হলো টেম্পোরাল লোব অ্যাবসিস হলো 80%, আর 20% হলো সেরিবেলার অ্যাবসিস। কাজে এই দুই জায়গায় অটোজেনিক অ্যাবসিস, ব্রেইন অ্যাবসিস ব্রেইনের যে কোনো জায়গায় হতে পারে, এবং স্কিন ইনফেকশন থেকে, লাংয়ের ইনফেকশন থেকে, অ্যাবডোমিনাল ইনফেকশন থেকে, যে কোনো জায়গা থেকে ব্রেইন অ্যাবসিস হয়। কিন্তু অটোজেনিক ব্রেইন অ্যাবসিস, কানের কারণে ব্রেইন অ্যাবসিস কিন্তু
টেম্পোরাল লোব অ্যাবসেস এটা সবচেয়ে বেশি, অথবা পোস্টেরিয়র ফোসা অ্যাবসেস হতে পারে। কাজে এটা হলো আমাদের এই দেখার বিষয়। কাজে এটা সিটি স্ক্যান করলে এই জিনিসটা দেখা যায়। আর স্পিচ অডিওমেট্রি, ওই যে আমি ইয়ের কথা, ফ্রি ফিল্ড অডিওমেট্রির কথা বললাম, ওইটা স্পিচ অডিওমেট্রি। এটা অত আমার মনে হয় এই লেভেলে জানার বেশি দরকার হবে না। কাজেই আমাদের এই আরো কতগুলো জিনিস আছে, ইলেকট্রিক রেসপন্স অডিওমেট্রি, অটো অ্যাকাস্টিক ইমিশন, ককলিয়ার অডিওমেট্রি, ব্রেন স্টেম এভোক রেসপন্স অডিওমেট্রি, সেরিব্রাল এভোক রেসপন্স অডিওমেট্রি। এগুলা জাস্ট এমনি আমি মেনশন করলাম। শুধু অটো অ্যাকাস্টিক ইমিশন সম্পর্কে অল্প একটু বলি, কেউ যদি মনে রাখতে পারে। এটা হলো যে অটো অ্যাকাস্টিক ইমিশন, অর্থাৎ কান থেকে এই হেয়ার সেলগুলা কন্টিনিউয়াসলি, যেহেতু এগুলা সাউন্ড শুনে, এদেরতে কন্টিনিউয়াসলি এক ধরনের ইলেকট্রিক এনার্জি ইয়ে হয়, যেখানে যে বাচ্চা আজকে কালকে জন্মাইছে তার কানের মধ্যেও কিন্তু এই অটো অ্যাকাস্টিক ইমিশন টেস্টের মাধ্যমে ওই মেশিন দিয়ে এখানে একটু সাউন্ড রেসপন্স দিলে ওখান থেকে যে রেসপন্স করবে, মানে রিফ্লেক্স রেসপন্স করবে, তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে এই বাচ্চাটা ভবিষ্যতে শুনবে না শুনবে না। এমনও হতে পারে যে তার কানের ভিতরে ককলিয়ার নার্ভ, ককলিয়ার নিউক্লিয়াস বা ককলিয়া ইটসেলফ অ্যাবসেন্ট। কেমন সেটা হয়তো ডায়াগনোসিস করা যেত বাচ্চা যখন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর কথা বলে না তখন। কিন্তু এটা কিন্তু জন্মের সাথে সাথে এখন ডায়াগনোসিস করা যায়, এবং সেই মেশিনটার নাম হলো, আমরা যে টেস্টটা করে থাকি এটা হলো অ্যাকাস্টিক ইমিশন, এবং এগুলা ইলেকট্রিক্যাল রেসপন্স অডিওমেট্রি, এগুলা করে আমরা এটা করতে পারি। আর এই ছাড়া এই তো আমি বললাম হিয়ারিং পার্টের ডায়াগনোসিস এবং ইনভেস্টিগেশন। আমাদের যে এই ভেস্টিবুলার পার্ট, যেটা ব্যালেন্স পার্টের জন্য আমরা একটা টেস্ট করে থাকি, এটাকে আমরা বলি ক্যালোরিক টেস্ট। ক্যালোরিক শব্দটা হলো টেম্পারেচারের অ্যাডজেক্টিভ। কাজেই ক্যালোরিক টেস্ট মানে এখানে ব্যাপার টেস্টটা হলো যে কানের মধ্যে যদি ওয়াটারকে 7 ডিগ্রি অ্যাবভ এবং 7 ডিগ্রি বিলো দি বডি টেম্পারেচার, তার মানে 44 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ 44 ডিগ্রি হলো 7 ডিগ্রি অ্যাবভ, আর 30 ডিগ্রি হলো 70। আমাদের নর্মাল বডি টেম্পারেচার হলো ইন সেন্টিগ্রেড স্কেলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। কাজেই এটার থেকে যদি 60 ডিগ্রি কমাই তাহলে হলো 30 ডিগ্রি, 7 ডিগ্রি বাড়াই তাহলে 44। কাজে 44 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত পানিকে গরম করে আবার ঠান্ডা পানির সাথে মিশিয়ে ঠান্ডা করে আমরা যদি দুইটা কানের মধ্যে অল্টারনেটলি, প্রথমে ডান কানে দিলাম গরম, তারপরে বাম কানে দিলাম ঠান্ডা, তারপরে বাম কানে দিলাম ঠান্ডা, ডান কানে বাম কানে দিলাম ঠান্ডা, ডান কানে দিলাম গরম, অল্টারনেটলি হট এবং কোল্ড ওয়াটার যদি আমরা দিয়ে থাকি, এটার একটা স্পেসিফিক প্রসিডিউর আছে, আমি বলছি সেটা থাকলে ভার্টিগো উইল বি এলিসিটেড অ্যান্ড এক্সপেরিয়েন্স। পেশেন্টের মাথা ঘুরাবে, এবং সেটার সাথে সাথে আমরা দেখব যে পেশেন্টের চোখগুলা আর স্টেবল না, চোখগুলা কাঁপতেছে, নিস্টিগমাস হচ্ছে, অর্থাৎ চোখের প্রসার ডিস্টার্ব হয়ে গেছে, হ্যাঁ, চোখগুলা কাঁপছে। এগুলো এক ধরনের গ্লাস আছে, ফ্রেঞ্জেস গ্লাস বলে, এগুলো চোখের মধ্যে দিলে একদম চোখ বড় বড় করে দেখা যায় যে কাঁপতেছে, যে মানে অল্প কাঁপাও বেশি বোঝা যায়। এই ক্যালোরিক টেস্ট হলো খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের এখানে ইএনটি হাসপাতাল বা হলি ফ্যামিলি হাসপাতাল, ইএনটি সেন্টার গুলোতে এগুলা হয়ে থাকে, যেখানে ক্যালোরিক টেস্ট 7 ডিগ্রি অ্যাবভ এবং 7 ডিগ্রি বিলো দি বডি টেম্পারেচার অল্টারনেটলি আমরা ইয়ারের মধ্যে দিয়ে থাকি। এবং ক্যালোরিক টেস্টের প্রসিডিউরটা হলো এরকম যে জাস্ট কারো খুব বেশি জানার দরকার নাই, তবু এটুকু জানা আর কি যে কি করা হবে বাকি। পেশেন্ট ইজ লাইং ইন এ কোচ, একটা বেডের মধ্যে পেশেন্টকে শোয়াইলাম, হেড রেস্ট টিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি অর্থাৎ পেশেন্টের মাথার নিচে বালিশ দিয়ে মাথার দিক তুলে দিলাম 30 ডিগ্রি পর্যন্ত। হরিজন্টাল সেমিসার্কুলার ক্যানেল বিকাম ভার্টিক্যাল, কারণ হরিজন্টাল সেমিসার্কুলার ক্যানেল যেটা আমরা এই যে এভাবে যখন থাকি স্ট্রেট, যখন শুয়ে থাকলে যে দুটো হরিজন্টাল, দুই দিকে দুটো সেমিসার্কুলার ক্যানেল আছে, এগুলো তখন ভার্টিক্যাল হয়ে যায়। তখন আমাদের ডুশ ক্যান থেকে প্লেস 61 সেন্টিমিটার অ্যাবভ দ্য হেড, মাথার থেকে একটু পানি যেন একটু ফ্লো হয়ে পড়ে, এই জন্য স্ট্যান্ডার্ড দেখা গেছে নিচের দিকে দিলে পানি ফ্লো কম, উপরের দিকে দিলে ফ্লো বেশি, একটা 61 সেন্টিমিটার হলো স্ট্যান্ডার্ড। ওয়াটার 7 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবভ অ্যান্ড বিলো দ্য বডি টেম্পারেচার, কন্টিনিউয়াস স্ট্রিম টু 40 সেকেন্ডস। কতক্ষণ পানি দেব? 40 সেকেন্ডস পানি দেব। একটা স্যালাইনের যে সেট আছে, স্যালাইনের ইনফিউশন সেট আছে, সেটা দিয়ে কানের ভিতরে যদি আমরা দেই, টিম্পানিক বার্মের উপরে পানি দিলে কোনো ক্ষতি নাই।
কাজে 40 seconds দিব। Nystagmus normally 2 minutes from the beginning of the stimulus, এই যে 40 seconds পানি দিব, যে 40 seconds এর আগে থেকে প্রথম সেকেন্ড থেকে টাইম ধরতে থাকবো, 2 মিনিট পার হলে দেখা যাবে যে পেশেন্টের ভার্টিগো শুরু হয়ে গেছে, এবং ইট উইল বি কন্টিনিউড, এবং আফটার 5 মিনিটস ইন্টারভ্যালে দিতে হবে, কারণ ওইটা সেটেল হইতে 5 মিনিট সময় লাগে। কাজে ডিউরেশন ইজ রেকর্ডেড গ্রাফিক্যালি, এটাকে বলি আমরা ক্যালোরোগ্রাম করে আমরা এটা বুঝতে পারি, এবং এখানে কোনো কোনো সময় দেখা যায় একটা ক্যানেল প্যারাসিস, একটা ডিরেকশনাল প্রিফন্ডারেন্স, এগুলো হলো এটার ইনফারেন্স, এগুলা স্পেশালিস্ট লেভেলে বোঝা যাবে যে আমাদের ক্যালোরিক টেস্টের রেজাল্ট কি। আমরা মনে রাখার জন্য বলে থাকি যে এই যে চোখ যে মুভমেন্ট হচ্ছে, এটা কাউস, COWS, সেটা হলো কোল্ড দিলে অপোজিট সাইডের মুভমেন্ট হয়, আর ওয়ার্ম দিলে সেম সাইডের মুভমেন্ট হয়। অর্থাৎ নিস্টিগমাসের ডিরেকশন অফ দ্য নিস্টিগমাস এটা কিন্তু একদম এরকম যে মুভমেন্ট হচ্ছে তা না, এটা হলো একটা জার্কি মুভমেন্ট, এরকম হয় আবার চলে আসে, এরকম হয় আবার চলে আসে, এরকম হয় আবার চলে আসে। দি ফার্স্ট কম্পোনেন্ট এবং স্লো কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট বলে, দি ফার্স্ট কম্পোনেন্ট ডিটারমাইন্স দি ডিরেকশন অফ দি নিস্টিগমাস। কাজেই এটা দিয়ে আমরা বুঝতে পারি। যাই হোক, আমি শুধু বললাম বোঝার জন্য যে ক্যালোরিক টেস্ট এরকম টেস্ট আছে যেটা দিয়ে আমরা কানের এই টেস্ট করি এবং বুঝে থাকি। এই যে ক্যালোরিক ল্যাবরেটরি টেস্ট, ক্যালোরিক টেস্ট, এখানে এই যে কানের মধ্যে যে আমরা পানি দিচ্ছি, উপর থেকে পানি দেওয়া হয়, এই প্রসিডিউরটা আমরা এখানে দেখাচ্ছি, যে 30 ডিগ্রি পেশেন্টের মাথা তুলে নিয়ে তারপরে কানের ভিতরে আমরা উপর থেকে পানি দিয়ে তারপরে এটা আমরা দেখাই থাকি। আমি আজকে যে ক্লাসটা নিলাম, আমি চেষ্টা করব ভবিষ্যতে যে এই ধরনের কিছু হিন্টস দিতে, যে আমরা যে ক্লাসে আজকে যে ক্লাস করলাম, এই ক্লাসে সাধারণত কোন ধরনের কোশ্চেন রিটেনে, অসপিতে বা ইয়েতে ভাইভাতে করে থাকে, সেটা যেমন ইয়ারেক কজেস, লোকাল এবং রেফার্ড। আমাদেরকে যখন বলা হয় যে আমাদের ইয়ারেকের কারণ বলো, তখন দেখা গেল যে কেউ লাইন ধরে বলা শুরু করলো, নো, আমাদেরকে প্রথমেই ভাগ করে নিতে হবে লোকাল এবং রেফার্ড কজেস। ইভেন পরীক্ষার সময় লেখার জন্য এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে। ড্র অ্যান্ড লেভেল দ্য রাইট টিম্প্যানিক মেমব্রেন বা লেফট টিম্প্যানিক মেমব্রেন, এরকম বলে, শোয়িং 2 টাইপস অফ পারফোরেশন। এই যে আমি কানের পর্দার পারফোরেশনের কথা বললাম, সেন্ট্রাল পারফোরেশন, মার্জিনাল পারফোরেশন, এটা কিন্তু ড্র করতে দেওয়া হয় পরীক্ষার সময়, এই কোশ্চেন প্রায় আসে। টিউনিং ফর্ক টেস্ট, অনেক শর্ট নোট আসে, টিউনিং ফর্ক টেস্ট এই কথায় আসলো, তখন সবগুলো টেস্টের নাম লেখা, সবগুলো সম্পর্কে একটু একটু লিখে দিতে হয়। অথবা একটা যদি আসে রিনি টেস্ট বা ওয়েবার টেস্ট বা এবিসি টেস্ট বা ফেসিয়াল নার্ভ ফিস্টুলা টেস্ট, এরকম যদি আসে, তাহলে সংক্ষেপে এটা সম্পর্কে, এগুলো তো 3.5 নাম্বারের জন্য লিখতে হবে। কাজে এইগুলা প্রত্যেকটার তখন প্রিন্সিপাল প্রসিডিউর এবং ইনফারেন্স ডিটেইল লিখতে হয় যদি একটা টেস্ট আসে। আর যদি টিউনিং ফর্ক টেস্ট আছে, তাহলে টিউনিং ফর্ক টেস্টের প্রিন্সিপাল, এটা একটা কোয়ালিটেটিভ টেস্ট, এটা দিয়ে 3টা টেস্ট করা হয়, এটা সম্পর্কে কোনটা দিয়ে কতটুকু করা হয় কথা বলে দিলে হবে। অডিওমেট্রির উপরে কখনো কখনো শর্ট নোট আসে, এবং ক্যালোরিক টেস্টের উপরে শর্ট নোট আসে। আমি কয়েকবার দেখছি যে ক্যালোরিক টেস্টের উপরে শর্ট নোট, পুরো প্রসিডিউর লেখার দরকার হয় না, প্রিন্সিপালটা লিখে দিলেই হয়। আর এক্সরে সম্পর্কে যেটা বললাম যে এটা অসপি স্টেশনে আসে, কোশ্চেন করা হয়, রিড দি ফিল্ম, মেনশন দি ফাইন্ডিংস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, কমনেস্ট ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট অফ ইউ ডায়াগনোসিস, মেনশন 2 কমপ্লিকেশনস। যেমন এটা যদি সম্পর্কে যদি অসপি স্টেশন হিসেবে আছে যে রিড দি ফিল্ম, মেনশন দি ফাইন্ডিংস এন্ড দি হোয়াট আর ইউ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তাহলে এটা আমরা বলবো এক্সরে মাস্টার্ড, Townes view showing radiolucent area in the left mastoid region with sclerosed margin, কেমন, এবং ফাইন্ডিং হলো এরকম। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো 1 নম্বরে বললাম যে কোলিস্টেটোমা ক্যাভিটি অন দ্য লেফট ইয়ার, এবং 2 নম্বরে বললাম যে পোস্ট মাস্টার্ড ক্যাভিটি, 3 নম্বরে বললাম যে আমরা যে এটা কার্সিনোমা অফ দ্য মিডল ইয়ার। 2টা 3টা বললেই হলো। তারপরে ম্যানেজমেন্ট অফ ইউ ডায়াগনোসিস, তুমি যে ডায়াগনোসিস করছো সেটা ট্রিটমেন্ট দাও। কোলিস্টেটোমার জন্য আমরা মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করব, এরকম বলে দিলে হলো। মেনশন 2 কমপ্লিকেশনস, কানের ইয়ারের অপারেশন করলে কি হয়, টোটাল ডেফনেস হয়ে যেতে পারে, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হতে পারে। এছাড়া আমি একটা জিনিস দেখেছি, যখনই আমরা যে থাইরয়েডের কমপ্লিকেশন জিজ্ঞেস করলাম, কানের অপারেশনের কমপ্লিকেশন জিজ্ঞেস করলাম, টনসিল, সবাই ট্রমা টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার ব্লিডিং এসে বলতে থাকে, তা কিন্তু জিজ্ঞেস করা হয় নাই। কানের অপারেশনের জন্য কানের কি কমপ্লিকেশন হয়, থাইরয়েড অপারেশনের জন্য থাইরয়েড রিলেটেড কমপ্লিকেশন কি, টনসিল রিলেটেড কমপ্লিকেশন কি, নাকের অপারেশনে ব্লিডিং তো সব কানেই হয়, কাজে ব্লিডিং একটা কমপ্লিকেশন হিসেবে বলার জন্য আমরা ইএনটি স্পেশালিস্টের জিজ্ঞেস করি না। কাজে এই কথাটা মনে রাখতে হবে, কারণ এটা বলার পরে এক্সামিনার চাই থাকবে যে আপনি আর কি বলতেছেন।
কাজেই এটার মানে হলো যে জিনিসটা কমপ্লিট হয় নাই, কিন্তু স্পেসিফিক বলে ফেললে দুইটা, তারপরে কিন্তু আর কেউ জিজ্ঞেস করে না। এখানে যেমন সিটি স্ক্যান, রিড দি সিটি স্ক্যান, অনেক সময় সিটি স্ক্যান এখন তো ইট বিকাম সো কমন যে সিটি স্ক্যান দিয়ে দেয়, রিড দি সিটি স্ক্যান, this is the CT scan of the brain showing a radiolucent area with surrounding hyperemic margin বা এরকম বলে তারপরে বলতে হবে যে এটা ডায়াগনোসিসটা কি, এটা অটোজেনিক ব্রেন অ্যাবসিস ইন দ্য পোস্টেরিয়র ফোসা, তারপরে সিমটম কি হয় এটার, কাজে ব্রেন অ্যাবসিস হলে জ্বর হবে, হেডেক হবে, বমি হবে, রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার সব সিমটম হবে ইন এডিশন টু হ্যাভিং পাস। এটা ম্যানেজমেন্ট কি, কারা করবে ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্ট কি, এটা ম্যানেজমেন্ট হলো কন্ট্রোল অফ ইনফেকশন বাই অ্যান্টিবায়োটিক্স এন্ড সাবসিকুয়েন্টলি ইয়ার অপারেশন। এই ইয়ার অপারেশনের কথা না বললে কিন্তু অর্ধেক নাম্বার বাদ হয়ে গেল। এটার অপারেশন করলে কি কি কমপ্লিকেশন হয়, কখনো কখনো কিছু কিছু ডিসেবিলিটি হয়। কাজেই আমাদের এই আজকে যে ক্লাসটা বললাম এখানের মধ্যে যদিও পরের অ্যানাটমির সাথে ওভারল্যাপিং আছে, তবুও আমি এই লেকচারে এই এর সাথে আজকে আমরা এই কোশ্চেনগুলা একটু আলাপ করলাম যে এই চ্যাপ্টারের সাথে কি কোশ্চেন হতে পারে এই লেকচারের সাথে। আমি পরবর্তী ক্লাসগুলোতেও চেষ্টা করব যে ওই দিনের ক্লাসে কি কি কোশ্চেন এবং তার কি একটা গাইডলাইন দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা সিমটম, সাইন, ইনভেস্টিগেশন এন্ড ইয়ার ডিজিজেস নিয়ে আলাপ করলাম। থ্যাংক ইউ।